আশা করা যায় এখন দেখা যাচ্ছে এবং সেই সাথে আমাকেও দেখা যাচ্ছে। তুমি কোথা থেকে বলছো? নীতি, সরি নীতি না, উনাইসা। হ্যাঁ উনাইসা, গুড ইভিনিং। আচ্ছা তোমরা কে কোথা থেকে ক্লাস করছো? না যদিও তোমাদের সাথে আমার এর আগেও কথা হয়েছে, ভুলে যাই তো। আচ্ছা যদিও আমাদের লেকচারটা দুইটা চ্যাপ্টার নিয়ে, 10 এবং 12, কিন্তু আমি যেটা বুঝলাম যে তোমাদের এর আগে 10 নম্বর অধ্যায় নিয়ে তেমন কোনো ক্লাস হয়নি। তো এই চ্যাপ্টারটা যেহেতু বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো আমি চেষ্টা করবো আজকে এই চ্যাপ্টারটা শুধু শেষ করে দেওয়ার। আর তোমাদের মডেল টেস্ট শুরু হওয়ার আগে আমি তোমাদের কাছে আরেকটা দিন সময় নিয়ে নিব, অথবা আমি তোমাদেরকে 12 নম্বর অধ্যায়ের উপরে রেকর্ডিং ক্লাস দিয়ে দিব। রেকর্ডিং ক্লাসটা তোমরা দিয়ে দিবা, আমি গ্রুপে তোমাদেরকে জানাই দিব যে হ্যাঁ আমি রেকর্ড দিয়ে দিছি 12 নম্বর চ্যাপ্টারের উপরে। সেই রেকর্ড ক্লাসটা দেখার পর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা আমাকে তোমরা জানাবে। ওকে, আচ্ছা একটু অপেক্ষা করি, হ্যাঁ একটু অপেক্ষা করি। আচ্ছা ঢাকা সাউথ বনশ্রী, উনাইসা। আচ্ছা বনশ্রী, বাড্ডা, লিং রোড, গুলশান এগুলো তো আশেপাশেই। তো তুমি আমাদের অফিসে আসো না কেন? একদিন চলে আসো অফিসে, ঠিক আছে? একদিন অফিসে চলে আসো। তুমি কোথা থেকে বলছো? আমাকে শুনতে পাচ্ছ কিনা? তারপর জান্নাতুল, তাজরি, তারপর সায়াং ও চিং মারমা, সায়াং ইউ চিং মারমা। আচ্ছা স্যার, আমি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা থেকে জয়েন আছি। ওয়াও, অনেক দূর তাই না বগুড়া? আচ্ছা তোমার কাছে তাহলে বগুড়ার দই খেতে হবে। আর শুনে খুব ভালো লাগলো যে তুমি বগুড়ার মানুষ। এই কারণে ভালো লাগলো যে আমার বাসা যাইতে তোমার বাসার উপর দিয়ে যাওয়া লাগে, তার মানে বগুড়ার উপর দিয়ে যাওয়া লাগে। আমার বাসা দিনাজপুর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমরা কবে দই খাবো? কবে আসবা তুমি ঢাকায় এটা বলো, দই নিয়ে চলে আসবা। আচ্ছা তুমি খাগড়াছড়ি, ওয়াও ওয়াও, খাগড়াছড়ি আমার খুবই পছন্দের একটা জায়গা খাগড়াছড়ি। বিকজ অফ আমি জীবনে একবারই গিয়েছিলাম বান্দরবান, খাগড়াছড়ি। সো ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছিল, তোমার নীলাচল, নীলগিরি এগুলো ঘুরেছিলাম এবং খুবই ভালো লাগছিল, সত্যি খুব ভালো লেগেছিল। ঠিক আছে, খাগড়াছড়িতে আমি আবার যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ তোমার বাসায় নিঝুম ডেফিনেটলি যাব। বগুড়ায় যেদিন যাব তার আগে ডেফিনেটলি তোমাকে জানাই যাব। জয়ী, ওয়ালাইকুম আসসালাম। আমি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা সবার সাথে মোটামুটি কথা হলো, শুধুমাত্র জান্নাতুল, তাজরি, আনিসা, এরা দুজন একদম নিশ্চুপ, বাক রুদ্ধ অবস্থায় রইছে। হ্যাঁ হ্যাঁ, খাগড়াছড়ি আর বান্দরবান আলাদা, ডেফিনেটলি আলাদা। আমি আগে সবার প্রথমে মনে হয় খাগড়াছড়ি নামছিলাম। খাগড়াছড়ি নামার পর ওখানে একটা তোমার রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করেছিলাম। তারপরে গিয়েছিলাম হলো তোমার বান্দরবানে, প্রবাবলি নীলগিরি নীলাচল দেখতে। খাগড়াছড়িতে তো মনে হয় তোমার আলু টিলা গুহা আছে তাই না? প্রবাবলি মনে হয়, আমার যত মনে পড়ে, অনেক আগে গেছিলাম তো। হ্যাঁ তাজরি, ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, আলু টিলা গুহা, হ্যাঁ আলু টিলা গুহা খুব ভালো লাগছিল। ওকে, তো চলো অনেকজন জয়েন করে ফেলছি আজকের ক্লাসটা। আহ যেহেতু আমাকে তোমরা একটু জানাও যে 10 নম্বর অধ্যায়ে তোমরা কেউ এর আগে পড়ছো কিনা, 10 নম্বর অধ্যায়টা কেউ এর আগে পড়ছো কিনা? মিদা, ওয়ালাইকুম আসসালাম। 10 নম্বর অধ্যায় তোমাদের এর আগে পড়া হয়েছে কিনা? ওকে, তোমাদের কি অন্তঃসার পড়িয়েছিলেন? তোমাদের কি অন্তঃসার পড়িয়েছিলেন নাকি তোমরা স্কুলে অথবা বাসায় একা একা পড়ছো? মানে আমাদের প্ল্যাটফর্ম থেকে তোমাদের অন্তঃসার বা অন্য কোনো স্যার কি ক্লাস নিয়েছিলেন 10-এর উপরে? এটা আমার, আচ্ছা ফাইনাল এক্সামিনেশন আছে ওইভাবেই পড়া হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছি। পড়ছি স্যার, ওকে 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 ঠিক আছে। তাহলে তোমরা অনেকেই পড়ছো, আবার অনেকেই পড়ো নাই। আচ্ছা আমি একদম বেসিক থেকে আগাই। আমি তো তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে আবারও বলতেছি, যারা পরে জয়েন করেছো, যেহেতু আমাদের রিভিশন ক্লাস চলতেছে, তো আমার কাছে মনে হয়েছে যে 10 নম্বর চ্যাপ্টার আমি তোমাদের প্ল্যাটফর্মে মানে এডু পরিবার থেকে আমি এখন পর্যন্ত 10 নম্বর অধ্যায়ের উপরে ক্লাস নেই নাই। ঠিক আছে, নেওয়ার সুযোগ হয়নি, কারণ অন্যান্য চ্যাপ্টার গুলো কভার করতে আমাদের মোটামুটি বছর শেষ হয়ে গেছে। আর তোমরা যেহেতু 10-এ তোমরা পড়বা, আবার 10 10-এও থাকবে, 11 তো ডেফিনেটলি তোমাদের 10-এ পড়তে হবে, আবার 12 নম্বর অধ্যায় আছে। সো আজকে যেহেতু 10 আর 12 করার কথা, তো আমি যখন 10 নম্বর চ্যাপ্টারের উপরে তোমাদের জন্য লেকচার নোট বানাচ্ছিলাম, তখন দেখলাম যে 10 নম্বর অধ্যায় আসলে তোমাদেরকে একটু ভালো করে বেসিক দিয়ে না পড়াইলে মোটামুটি তোমাদের এটা নিয়ে একটা প্রবলেম থেকে যাবে। দেখা যাচ্ছে যে 10-এ ওঠার পর তোমাকে আবার আমাকে 10 নম্বর অধ্যায় নিয়ে পড়ানো লাগতেছে বেসিক থেকে। সো এটা একটা চাপ হয়ে যাবে তোমাদের জন্য, তোমরা অ্যান্সার করতে পারবা না।
সো এই কারণে আমি আজকে 10 পড়াবো, ঠিক আছে। আর 12 নম্বর অধ্যায়ের উপর রেকর্ড ক্লাস দিয়ে দিব, অথবা আমরা যে কোনো একদিন এই সপ্তাহের ভিতরে তোমাদের মডেল টেস্ট শুরু হওয়ার আগে আরেকদিন আমরা 12 নম্বর অধ্যায় নিয়ে ক্লাস করব, বিকালের দিকে বা দুপুরের দিকে, ঠিক আছে। সেটা তোমাদের সাথে কথা বলে আমি ঠিক করে নিব না। তো চলো আমরা একটু বইটা বের করব সবাই, সেই সাথে একটু খাতা টাতা বের করে রাখিও, ঠিক আছে। আচ্ছা, তো চলো, আমার পরিচয় তোমরা সবাই জানো, এটা নিয়ে আর নতুন কিছু বলার দরকার নেই। আমি একদম বইয়ের টপিক ওয়াইজ, ঠিক আছে, জিনিসগুলো বের করে নিয়ে আসছি। কোথায় গেল? সেভ, আচ্ছা সেভ, ইয়েস, আচ্ছা সেভ করবো না। আচ্ছা একটা কাজ করি, আমি এটা মোডটা একটু চেঞ্জ করি, বড় করি মোডটা। হ্যাঁ হ্যাঁ, ওকে, এবার হয়েছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো আমার সাথে সাথে তোমরা একটু নোট ডাউন করো। হ্যাঁ, ওকে, তো আমরা ক্লাসটা শুরু করলাম। তো এখন দেখো, ফার্স্টে যে টপিকটা, আমাদের টপিকটার নাম হলো যে খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু, তাই না? তার মানে হলো মিনারেলস নিয়ে আলাপ আলোচনা করতে হবে, এবং আমাদের ধাতুগুলো কিভাবে খনি থেকে নিষ্কাশন করে আমাদের ব্যবহার উপযোগী করা হয় সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, ওয়াফি, ওয়ালাইকুম আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ। সো একটু মনোযোগ দিয়ে শুরু করে ফেলি, যেহেতু আমাদের চ্যাপ্টারটা শেষ করতে হবে এনি হাউ। হ্যাঁ, তো দেখো, প্রথমের দিকে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো কি হলো, প্রথমে যেটা পড়তে হবে সেটা হলো যে খনিজ সম্পদ কাকে বলে। আচ্ছা, তো খনিজ সম্পদ কাকে বলে? দেখো, কঠিন, তরল বা গ্যাসীয় এই খনিজগুলোকে একত্রে আমরা খনিজ সম্পদ বলতে পারি। একত্রে কি বলতে পারি? খনিজ সম্পদ বলতে পারি। এবং তোমাদের বইয়ে, তোমরা আমার সাথে সাথে বই কিন্তু দাগাবে, ঠিক আছে। তোমাদের বই এরকম একটা চার্ট আছে, এরকম একটা চার্ট আছে, দেখো। সেই চার্টটার উপরে এরকম একটা স্টার চিহ্ন দিবা, দিয়ে এখানে এমসিকিউ লিখবা, ঠিক আছে। প্রত্যেক বছর এখান থেকে, মানে তোমরা তো প্রথম ব্যাচ, মানে করোনার পর প্রথম ব্যাচ, যে ব্যাচ হলো 10 নম্বর অধ্যায় পড়তেছো। তার মানে দেখো, শর্ট সিলেবাসে 10 নম্বর অধ্যায় নাই, 12 নম্বর অধ্যায়ও শর্ট সিলেবাসে নেই, 11 নম্বর পর্যন্ত আছে। এবং তোমাদের ফুল বইয়ের উপরে প্রিপারেশন নিতে হবে। সো করোনার পর তোমরা এসএসসি পরীক্ষা দিবা, যাদের ফুল বইয়ের উপরে পরীক্ষা হবে। এবং এই 10 নম্বর অধ্যায় প্রায় 4 থেকে 5 বছর পর এই চ্যাপ্টারের উপরে কোশ্চেন আসবে এসএসসি বা বোর্ড পরীক্ষায়, তাই না? সো আমরা যখন অ্যানালাইসিস করছি কোশ্চেন গুলো, তখন দেখা গেছে যে এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গায় কোশ্চেন করে। সো এখান থেকে এমসিকিউ কোশ্চেন করবে, তোমাকে কোশ্চেন করবে যে আসলে আমাদের যে ভূগর্ভ, ঠিক আছে, সেখানে আসলে ম্যাগনেসিয়ামের পার্সেন্টেজ কত, 29%, রাইট? তারপরে ধরো তোমার সোডিয়ামের পার্সেন্টেজ কত, 3%। তারপর ধরো সিলিকনের পার্সেন্টেজ কত, 27%। পটাশিয়ামের পার্সেন্টেজ কত, 3%। ক্যালসিয়ামের পার্সেন্টেজ কত, 4%। আয়রনের পার্সেন্টেজ কত, 5%। তো এরকম এগুলা এমসিকিউর জন্য আসবে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কি মনে রাখবো? খনিজ সম্পদ কাকে বলে, কঠিন, তরল বা গ্যাসীয় এই খনিজগুলোকে আমরা একত্রে খনিজ সম্পদ বলতে পারি। যে আমাদের ভৌত অবস্থার ভিত্তিতে খনিজ সম্পদগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হলো কঠিন, তরল এবং গ্যাসীয়। এছাড়াও আরো দুইটা পদার্থের উপাদানের উপর ভিত্তি করে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো মৌলিক খনিজ সম্পদ, যৌগিক খনিজ সম্পদ, যেটা তোমাদের বইয়ে ওইভাবে দেয়া নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে শিলার সংজ্ঞাটা আমাদেরকে পড়তে হবে। শিলার সংজ্ঞাটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। শিলার সংজ্ঞাটা অনেকবার আসছে। শিলা কাকে বলে, ঠিক আছে? রক্স। বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি হয়, ঠিক আছে। কি তৈরি করে? কিছু শক্ত কণা তৈরি হয়। ওই শক্ত কণা সমূহ একত্র হয়ে যে পদার্থ তৈরি করে, সেটাকে আমরা কি বলবো? শিলা বলবো বা রক্স বলবো। এসব শিলা যেভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে শিলা সাধারণত কয় প্রকার? শিলা সাধারণত 3 প্রকার। এই যে 3 প্রকারের এখানে গোলচিহ্ন দিবা, এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে। শিলা কয় প্রকার? শিলা হলো 3 প্রকার, ঠিক আছে। কি কি শিলা? এটা হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। বারবার বলতেছি, এই যে তোমার শিলার যে প্রকারভেদ, এই প্রকারভেদটা এমসিকিউতে আসে এবং খ নাম্বার কোশ্চেনেও আসে যে শিলা কাকে বলে এবং শিলার প্রকারভেদটা লিখো, ঠিক আছে। সো আমরা শিলার সংজ্ঞাটা দিব। কি সংজ্ঞা দিব? বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি হয়। ওই শক্ত কণাগুলো একত্রে আবার যে পদার্থ তৈরি করে তাকে আমরা কি বলবো? শিলা বলবো। এসব শিলা তার যেভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে তাদেরকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো আগ্নেয় শিলা,
পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই তিনটার আবার সংজ্ঞা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই তিনটা সংজ্ঞা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা দেখো, আগ্নেয় শিলা কাকে বলে? আমার সাথে সাথে তোমরা দাগাবা আগ্নেয় শিলা কাকে বলে। ঠিক আছে, এটার ইংলিশ ফর্ম কি? ইগনিয়াস রক, তাই তো? যে আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ সমূহের মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে। এই যে এতটুকু অংশে আবার একটা গোল চিহ্ন দিবা। ম্যাগমার সংজ্ঞা বহুবার আসছে। ঠিক আছে, কতবার আসছে? বহুবার আসছে এর আগে। এই 20 সালের আগে, মানে করোনার আগে যতগুলো পরীক্ষা এসেছে, ম্যাগমার সংজ্ঞা অনেক টেস্ট পরীক্ষায়, তারপর মডেল টেস্ট পরীক্ষায়, বিভিন্ন বোর্ড পরীক্ষায় বহুবার আসে ম্যাগমা কি। তো আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ সমূহের মিশ্রণ বের হয়, আগ্নেয়গিরি থেকে গলিত পদার্থের যে মিশ্রণ বের হয় তাকে আমরা কি বলবো? ম্যাগমা বলবো। আচ্ছা, ম্যাগমা যখন ঠান্ডা হয় তখন সেটা স্বাভাবিক শক্ত হয়ে যাবে, মানে কঠিন পদার্থে পরিণত হবে। তো কঠিন পদার্থে পরিণত হয় তখন তাকে আমরা কি বলবো? আগ্নেয় শিলা বলবো। যেমন একটা উদাহরণ দিয়ে দিছে গ্রানাইট। ঠিক আছে, এই গ্রানাইটের সংকেত আমরা আবার পরে পড়তেছি। আমরা যখন হলো তোমার ধাতুর যখন সংকর অথবা ধাতুর যখন আকরিক পড়বো, তখন এই গ্রানাইট, লিমোনাইট, হেমাটাইট এগুলো পড়বো, সিন্নাবার, এগুলো সবগুলো সংকেত পড়বো ভালো করে। আগ্নেয় শিলা থেকে অনেক মূল্যবান খনিজ পাওয়া যায়। এই যে জাস্ট এখানে একটা উদাহরণ, একটা চিত্র দেয়া আছে। ঠিক আছে, একটা চিত্র দেয়া আছে কিভাবে আগ্নেয় শিলাটা পাওয়া যায়। এই যে দেখো, এখানে আগুনের ফুলকি, সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে একটা সময়কে শক্ত আবরণ তৈরি করে। ঠিক আছে, এটা হলো এই যে রিভার্স দেওয়া আছে। দেখো, তোমার আগ্নেয় শিলা থেকে শক্ত হচ্ছে, শক্ত থেকে আবার সেটা আগ্নেয় শিলা হয় বিভিন্ন রকম তাপের উপর ভিত্তি করে। সো এখান থেকে আমরা কি পড়বো? ম্যাগমা কাকে বলে পড়বো, সেই সাথে আমরা আগ্নেয় শিলা কাকে বলে সেটা পড়বো। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো, পাললিক শিলা কাকে বলে এটা আমাদের জানতে হবে। সেডিমেন্টারি রক। আচ্ছা, আবহাওয়া ও জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে বৃষ্টির পানি, বাতাস, কুয়াশা, ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূত্বকের কাদামাটি, পলিমাটি, ঠিক আছে, বালিমাটি ইত্যাদি সব ধুয়ে কোনো না কোনো জায়গায় কি আকারে জমা হয়? পলি আকারে জমা হয়। ঠিক আছে, তো তারপরে পলির মধ্যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিলা তৈরি করে তাকে আমরা কি বলবো? পাললিক শিলা বলবো। ঠিক আছে, বিশাল বড় সংজ্ঞা, তারপর আমাদের এটা মুখস্থ রাখতে হবে, পাললিক শিলাটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা কি বলছে? আবহাওয়া এবং জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে বৃষ্টির পানি, বাতাস, কুয়াশা, ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের দিকে ভূত্বকের কাদামাটি, তারপরে বালি মাটি ইত্যাদি সব ধুয়ে কোনো না কোনো জায়গায় পলি আকারে জমা হতে থাকে। ঠিক আছে, এবং জমা হওয়ার পর এই কণাগুলো বিভিন্ন স্তরে খুব সুন্দর করে সজ্জিত অবস্থায় থাকে। তো সজ্জিত অবস্থা থাকায় যে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে তাকে আমরা পাললিক শিলা বলি। এটা একটা উদাহরণ দেওয়া আছে কি? বেলে পাথর। উদাহরণটা কি জন্য লাগবে? ফর এমসিকিউ। উদাহরণটা কি জন্য লাগবে? ফর এমসিকিউর জন্য আমাদের উদাহরণটা মনে রাখতে হবে। তাহলে আগ্নেয় শিলার উদাহরণ ছিল গ্রানাইট, এবং পাললিক শিলার উদাহরণ পাইলাম হলো কি বলতো? বেলে পাথর। ওকে, আচ্ছা এরপর দেখো রূপান্তরিত শিলা, মেটামরফিক রক। তো দেখো, আগ্নেয় শিলা, পাললিক শিলা বিভিন্ন তাপ এবং চাপে পরিবর্তিত হয়ে যে নতুন ধরনের শিলা তৈরি হয় সেগুলোকে আমরা রূপান্তরিত, রূপান্তরিত মানেই বুঝতে পারতেছি আমরা, সেগুলো হলো চেঞ্জেবল, চেঞ্জ হচ্ছে। কোথা থেকে চেঞ্জ হবে? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এরা কিসের ভিত্তিতে চেঞ্জ হচ্ছে? প্রচুর পরিমাণে তাপ এবং চাপের পরিবর্তনের কারণে নতুন যে একটা স্ট্রাকচার তৈরি করে সেটাকে আমরা রূপান্তরিত শিলা বলে থাকি। উদাহরণ দেয়া আছে কয়লা। তিনটার উদাহরণ আমাদের বইয়ে দেয়া আছে, উদাহরণগুলো যেন মাথায় থাকে। কি কি বলতো? যে আমরা আগ্নেয় শিলার উদাহরণ পাইলাম গ্রানাইট, পাললিক শিলার উদাহরণ পাইলাম বেলে পাথর, রূপান্তরিত শিলার উদাহরণ পাইলাম কয়লা। তিনটা মনে থাকবে? জি, এই যে একটা চিত্র দেয়া আছে, তোমরা তো অবশ্যই যখন রেকর্ড ক্লাস পাবা চিত্রগুলো একটু ভালো করে দেখবা। এই যে পৃথিবীর গভীর থেকে রূপান্তরিত হয়ে উপরের দিকে যে শিলাটা পাওয়া যাচ্ছে, পরিবর্তিত হয়, সেটা হলো রূপান্তরিত শিলা। আচ্ছা দেখো, এরপরে তোমাদের বইয়ে আকরিক নিয়ে কথাবার্তা বলা আছে। তো তার আগে খনিজ নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, কারণ আমরা খনিজ জিনিসটাই যদি না বুঝি তাহলে তো আকরিক বুঝবো না, তাই না? যে ধরো আমরা একটা খনিজ বুঝতেছি, খনিজটা কিরকম বুঝতেছি? ধরো জিঙ্ক, এটা খনিজ পদার্থ, কিন্তু এটার আকরিক হলো জিঙ্ক সালফাইড, তাই না? এটার আকরিক কি? জিঙ্ক সালফাইড। তো আমাদের তো জিঙ্ক সালফাইডও বুঝতে হবে, আমাদের জিঙ্কও বুঝতে হবে। এখন প্রকৃতিতে তো জিঙ্ক ডিরেক্ট পাওয়া যাচ্ছে না, বা খনি থেকে জিঙ্ক ডিরেক্ট পাওয়া যাচ্ছে না,
কি আকারে পাওয়া যায়? জিঙ্ক সালফাইড আকারে পাওয়া যায়, রাইট? তো এই যে এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট আগে খনিজটা পড়তে হবে। তো খনিজের সংজ্ঞা কি দেখো, মাটির উপরিভাগে বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন বিভিন্ন প্রকার ধাতু, অধাতু ইত্যাদি সংগ্রহ করে থাকি, তাদেরকে আমরা কি বলতে পারবো? খনিজ বলতে পারবো। খনিজের সংজ্ঞা কি? যে মাটির উপরিভাগে অথবা মাটির তলদেশে, ঠিক আছে, যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন বিভিন্ন প্রকার ধাতু অথবা অধাতু পেয়ে থাকি, তখন তাকে আমরা কি বলবো? খনিজ বলবো। আচ্ছা, যে অঞ্চল থেকে খনিজ উত্তোলন করা হয় তাকে আমরা কি বলে থাকি? খনি বলে থাকি, ঠিক আছে। যেমন কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, তাই না? যেমন ধরো আমাদের যার বাসা বলছিলাম বগুড়া, আমাদের উত্তরবঙ্গে ফুলবাড়ি নামে একটা জায়গা আছে, সেই ফুলবাড়িতে আমাদের কয়লার খনি পাওয়া গেছিল, তাই না? আচ্ছা, এই যে এখন এই যে আকরিকের সংজ্ঞাটা আবারও বহুবার আসছে, যেমন ম্যাগমা বহুবার আসছে, এই আকরিকও বহুবার আসছে সংজ্ঞায় পরীক্ষা। হ্যাঁ, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, যারা পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা দাও নাই তো, যদিও মানে প্রি টেস্টও তো তোমরা এখনো দেবে, কারণ তোমরা ক্লাস 9। তোমরা যদি স্কুলে এই দশম অধ্যায়ের উপর কোন রকম পরীক্ষা দিয়ে থাকো, তাহলে দেখবা যে এই আকরিকের সংজ্ঞা বহুবার আসছে। তোমরা যদি একটা অ্যানালাইসিস করো গাইড, ঠিক আছে, নিজেই বুঝতে পারবা যে আকরিক বহুবার আসছে, ম্যাগমা বহুবার আসছে। তো আকরিক কি বলছে দেখো, যে যে সকল খনিজ পদার্থ বা খনিজ থেকে, ঠিক আছে, একটা ওয়ার্ড আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা অবশ্যই সংজ্ঞায় লিখতে হবে, লাভজনক ভাবে। এটা তোমাকে অবশ্যই সংজ্ঞার মধ্যে লিখতে হবে, না হলে কিন্তু সংজ্ঞাটা হবে না। লাভজনক ভাবে ধাতু এবং অধাতুকে কি করা যায়? সংগ্রহ করা যায় বা নিষ্কাশন করা যায়, সে সকল খনিজকে আমরা কি বলবো? আকরিক বলি, ঠিক আছে। তাহলে যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতুকে সংগ্রহ করা হয়, সে সকল খনিজকে আমরা আকরিক বলে থাকি। তার মানে আমাকে খনি থেকে এক ধরনের পদার্থ উত্তোলন করতে হবে, এবং সেটা যাতে আমি লাভ করতে পারি, সেটা কি করতে পারি? লাভ করতে পারি, তখন সে খনিজ যেটা পাবো সেটা হলো আমার আকরিক। যেমন ধরো জিঙ্ক সালফাইডের কথা বললাম, Fe2O3, ফেরিক অক্সাইডের কথা বলছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো খনিজ সম্পদ আসলে অবস্থান কোথায় কোথায়। আগে মনে করা হতো যে শুধু ভূগর্ভে বা মাটির নিচেই বুঝি খনিজ পদার্থ পাওয়া যায়। এখন আর এ ধারণা সঠিক বলা যায় না। কোন কোন খনিজ ভূগর্ভে, আবার কোন কোন খনিজ ভূপৃষ্ঠেও পাওয়া যায়। সালফার খনিজ ভূগর্ভে পাওয়া যায়, এই লাইনটা একটু দাগা বাবু এর মধ্যে। হ্যাঁ, সালফার, এই যে দেখো আমি বারবার একটা কথা বলতেছি যে আমাদের কিছু জিনিস এই চ্যাপ্টার থেকে বারবার আসে, বারবার আসছে এবং সামনেও আসবে। তো তার মধ্যে এই লাইনটা ইম্পর্টেন্ট যে সালফার খনিজ ভূগর্ভে পাওয়া যায়। নেত্রকোনার বিজয়পুরে সাদামাটি বা কেউলিন খনিজ ভূপৃষ্ঠেই পাওয়া যায়, এই লাইনটা দাগা বাজে। নেত্রকোনার বিজয়পুরে সাদামাটি বা কেউলিন, এই যে কেউলিনটা গোল চিহ্ন দিবা, সাদামাটিটাও গোল চিহ্ন দিবা, ঠিক আছে, খনিজ ভূপৃষ্ঠে পাওয়া যায়। দেখো তোমার শুধু ভূগর্ভেই যে খনিজ পাওয়া যায় তা কিন্তু না, কোথায় কোথায় পাওয়া যায়? ভূপৃষ্ঠে পাওয়া যায়। তাহলে ভূগর্ভে পাওয়া যাচ্ছে আমাদের হলো সালফার, আর ভূপৃষ্ঠে পাওয়া যাচ্ছে হলো তোমার সাদামাটি অথবা কেউলিন। যেহেতু এটা আলাদা করে ভূপৃষ্ঠের কথা বলছে, এই জন্য এই লাইনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ভূপৃষ্ঠে আমার কোনটা পাওয়া যাবে? কেউলিন খনিজটা পাওয়া যাবে। তো কক্সবাজারের সমুদ্রের বালিতে জিরকোনিয়ামের খনিজ, ঠিক আছে, জিরকন, আবার লোহার খনিজ হেমাটাইট, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট, এগুলো অনেক জায়গাতেই ভূপৃষ্ঠেই পাওয়া যায়। সুন্দর করে এই প্যারাটা ভালো করে পড়বা, ঠিক আছে। আর হ্যালোজেন সমূহ তো পাওয়া যায়। তাহলে হলো তোমার অ্যালুমিনিয়ামের খনিজ হলো বক্সাইট, লোহার খনিজ হলো হেমাটাইট, এবং জিরকোনিয়ামের খনিজ হলো জিরকন। এগুলো সবগুলো হলো তোমার কক্সবাজারের সমুদ্রের পানিতে পাওয়া যায়, ভূপৃষ্ঠের মধ্যে পাচ্ছি আমরা আলটিমেটলি, তাই না, সমুদ্রের বালিতে পাচ্ছি। সো ভূগর্ভ, ভূপৃষ্ঠ দুটাই মোটামুটি আমরা বুঝতে পারলাম, তাই তো? জি, বুঝতে পেরে গেছি। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা আচ্ছা, ধাতু নিষ্কাশন টপিকটা আসার আগে তোমাদেরকে এই চ্যাপ্টার নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, যেহেতু ধাতু নিষ্কাশনই আমাদের এই চ্যাপ্টারের মূল মানে উপপাদ্য বিষয়। আমি কক্সের ওয়াফি, তোমাদের কক্সের বালিতে পাওয়া যায়, রাইট? ওকে, দেখো যে আমাদের এই দশম অধ্যায় থেকে তোমাদের কি রকম কোশ্চিন করে। হ্যাঁ, কারণ আমি তো জানি যে তোমাদের যত তোমরা প্রিভিয়াস টেস্ট পেপার কালেক্ট করো না কেন, এই দশম অধ্যায় কোথাও খুঁজে পাবা না, কারণ দশম অধ্যায় বিগত 4-5 বছর ধরে একদম বাদ। সো এই চ্যাপ্টার থেকে আমাদের যদি মেইন টপিকের কথা বলি, এই মেইন টপিক গুলো তোমরা ভালো করে বুঝে রাখবা, ঠিক আছে। মেইন টপিকস
প্রথম যে মেইন টপিকস এর উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটা হলো আমাদের ধাতু নিষ্কাশন। সংজ্ঞা তো থাকবে, এগুলা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সংজ্ঞা, ঠিক আছে। আচ্ছা, সংজ্ঞা আমি লিখলাম আলাদা করে এই চ্যাপ্টার থেকে, সংজ্ঞা প্লাস সংকেত। কিসের সংকেত? আকরিকের সংকেত। হ্যাঁ, এমসিকিউ তে যে কতবার আসবে, হেমাটাইটের সংকেত কি, গ্রানাইটের সংকেত কি, সিন্নাবারের সংকেত কি, ঠিক আছে। স্টেনলেস স্টিলের পার্সেন্টেজ কত থাকে, তোমার 24 ক্যারেট সোনার মধ্যে তোমার হলো গোল্ডের পার্সেন্টেজ কত থাকে, এরকম বহুত কোশ্চেন এমসিকিউ তে আসবে। তো সংকেত আমার হলো স্পেশালি আমরা মনে রাখবো আকরিকের সংকেত, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ তে ভালো করতে চাইলে এই আকরিকের সংকেত আমাকে ভালো করে পড়তে হবে। ওকে, সেকেন্ড যে টপিকটা মনে রাখবা বা পড়তে হবে ভালো করে সেটা হলো ধাতু নিষ্কাশন, চিত্র সহ। ধাতু নিষ্কাশন আমরা কিভাবে পড়বো? চিত্র সহ পড়বো, ঠিক আছে, চিত্র সহ। ওকে, এখানে এই ধাতু নিষ্কাশনের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমাকে পড়তে হবে। তার মধ্যে দেখো একটা পড়তে হবে, সেটা হলো সোডিয়াম ধাতুর নিষ্কাশন। কয়েকটা পড়বো, অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন, সালফার অধাতুর নিষ্কাশন, ঠিক আছে। এই যে ধাতু নিষ্কাশনের মধ্যে দুইটা তো পড়বই, এই দুটার সাথে আমরা এক্সট্রা ভাবে জিঙ্ক পড়তে পারি, ঠিক আছে। তোমাদের বইয়ে মনে আরো বেশ কয়েকটা আছে, কপার, তাই না, অ্যালুমিনিয়াম আছে, বক্সাইট, হ্যাঁ, জিঙ্ক পড়বো, অ্যালুমিনিয়াম, এই টোটাল 4। আচ্ছা, অ্যালুমিনিয়াম তো লিখছি আমি, কপার, ওকে। এই 4টা ধাতুর নিষ্কাশন ভালো করে পড়বো। কি কি বলতো? সোডিয়াম পড়তে হবে ডাউন্স পদ্ধতি, অ্যালুমিনিয়াম পড়বো, জিঙ্ক পড়বো, কপার পড়বো। এই 4টা ভালো করে পড়বো, 4টার ভিতর থেকে একটা আসবেই কনফার্ম। আর অধাতুর নিষ্কাশন, অধাতুর ক্ষেত্রে পড়তে হবে এটা সালফার। প্রত্যেক বছর সালফার থেকে বহুবার কোশ্চেন আসছে। খ নম্বর সালফারের, খ নম্বরে দেখবা আসবে, সেটা হলো যে ধরো মনে করো যে সালফারের একটা বিশেষ ধর্ম আছে, নিরোধন ধর্ম, বা সে পদার্থ নিরোধিত করতে পারে, ঠিক আছে। মানে হলো তোমার ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে সালফার, ঠিক আছে। সো এই টাইপের কোশ্চেন গুলো, মানে এই দুইটা টপিকই আমরা হলো সবচেয়ে ভালো করে পড়বো এই চ্যাপ্টারে, এই দুইটা টপিকই আছে মূলত। সো ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা 4টা ভালো করে মনোযোগ দিয়ে পড়বো, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার। এর মধ্যে কিছু চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। আর সালফারটা খুব বেশি ভালো করে পড়বো, সালফার থেকে কোশ্চেন আসেই, কারণ ফ্রাশ পদ্ধতিতে সালফার এর আকরিক বা খনি থেকে সালফার অধাতুটাকে আসলে নিষ্কাশন করা যায়, ঠিক আছে। তো এই যে এই টপিক হলো মেইন টপিক, আমরা এই চ্যাপ্টার থেকে সংজ্ঞা খুব ভালো করে পড়বো, এবং সবচেয়ে বেশি যেটাতে জোর দিব সেটা হলো আকরিকের সংকেতের উপর। এখান থেকে 100% দাও, সেটা হলো এমসিকিউ তে আসবে, প্লাস আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে, প্লাস আমাদের জ্ঞানমূলক কতে আসবে, জ্ঞানমূলক কতে আসবে মাস্ট, ঠিক আছে, 100%। আমি গ্যারান্টি দিলাম তোমাকে, না আসলে তুমি আমার নামটা চেঞ্জ করে দিয়ে তোমার যেটা মন চায় তুমি সেটা দিয়ে দিও, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা ব্যাকে আসি। আমাদের হলো প্রথম টপিক কি, ধাতু নিষ্কাশন। আমাদের ধাতু নিষ্কাশন করতে হবে, এক্সট্রাকশন করতে হবে, তাই না। আমাদের কি করতে হবে? আমাদের ধাতুটাকে হলো এবার কি করতে হবে? নিষ্কাশন করতে হবে, এক্সট্রাকশন করতে হবে। তো অনেকগুলো পদ্ধতি আছে, তো পদ্ধতিগুলো কি কি এগুলো আমরা আগে ফার্স্টে মনে রাখতে হবে। ওকে, চলো। তো ধাতু নিষ্কাশন মানে কি? যে পদ্ধতিতে আকরিক থেকে, দেখো, যে পদ্ধতিতে আকরিক থেকে আমরা ধাতুটাকে আলাদা করব। দেখো, আমার ধাতু দরকার, সেই ধাতু দিয়ে আমি বিভিন্ন রকম কাজ করতে পারি, তাই না। বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করব, আমাদের দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন রকম কাজে সেটা ইউজ করতে পারবো। তো এখন খনি থেকে যে আকরিকটা আমি তুলে নিয়ে আসতেছি, ওখানে তো অ্যাকচুয়াল আমার ওই ধাতুটা থাকতেছে না, তার সাথে বিভিন্ন রকম অপদ্রব্য যুক্ত অবস্থায় থাকতেছে। অক্সিজেন যুক্ত থাকতে পারে, সালফার যুক্ত থাকতে পারে, নাইট্রোজেন যুক্ত থাকতে পারে, ভেজাল না। সো আমি যদি এক্সাক্ট ধাতুটা চাই, তাহলে আমাকে কি করতে হবে? ধাতু খনিজ থেকে আকরিকটা উত্তোলন করার পর আমাকে কি করতে হবে? সেটাকে নিষ্কাশন করতে হবে। নিষ্কাশন করে আমি শুধুমাত্র ধাতুটা পাবো, এটা আমার হলো আলটিমেট গোল। তো যে পদ্ধতিতে আকরিক থেকে কি করব? আমি ধাতু সংগ্রহ করব, ঠিক আছে, তাকে আমি কি বলবো? ধাতু নিষ্কাশন বলবো। তো ধাতু নিষ্কাশনে বেশ কয়েকটা ধাপ আছে, 5টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? 5টা ধাপ আছে। কয়টা ধাপ বলো তো? 5টা ধাপ, 5টি ধাপ, ঠিক আছে। আচ্ছা, ধাতু নিষ্কাশনে কয়টা ধাপ? মূলত 5টা ধাপ। এই 5টা ধাপের মধ্যে আবার অনেকগুলো ব্রাঞ্চ আছে। আচ্ছা, প্রথম ধাপটা কি? দেখো, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, মানে গুঁড়া গুঁড়া করতে হবে। আকরিককে কি করতে হবে?
গুঁড়া গুঁড়া করতে হবে, চূর্ণ বিচূর্ণ করতে হবে, প্রথম ধাপ। এরপরে ঘনীকরণ করতে হয়, মুখস্থ করবো একদম আমার সাথে সাথে। এরপরে কি করতে হবে? ঘনীকরণ মানে একদম ঘন করতে হবে। মানে ধরো কোনো আকরিকের মধ্যে যদি অক্সিজেন থাকে, ঠিক আছে, সেটা তো বের হয়ে যাবে, তাপ টাপ চাপ দিলে সেটা বের হয়ে চলে যাবে। এরপরে সেটা ধরো লিকুইড হয়ে যেতে পারে, ঠিক আছে, অথবা গ্যাস হয়ে যেতে পারে পুরো আকরিকটা, সেখানে আমাকে ঘন করতে হবে, সেটা হলো ঘনীকরণ। ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা, ম্যাক্সিমাম আমরা আকরিক যখন তোমার হলো নিষ্কাশন করবো আকরিককে, তখন ম্যাক্সিমাম জায়গায় আমাদের এই টপিকটা লাগবে যে অক্সাইডে রূপান্তরকরণ করতে হয়। এরপর ধরো ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তরকরণ করতে হয়। এরপরে আমরা এই 4টা ধাপ যখন আলটিমেটলি পেয়ে যাই, এই 4টা ধাপের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমরা ধীরে ধীরে পাবো। তারপরে সেটা হলো ধাতু বিশুদ্ধকরণ করতে হয়, মানে আমি যেটা পাইলাম, ঠিক আছে, মোটামুটি 4টা ধাপ কমপ্লিট করার পর ধাতুটা মুক্ত হয়ে গেল, তখন আবার তাকে আলাদাভাবে ফিল্ট্রেট করতে হবে। তো দেখো ধাতু নিষ্কাশনে কয়টা ধাপ? মূল হলো 5টা ধাপ। কি কি করতে হবে বলতো? এই 5টা ধাপই আমাকে সিরিয়ালি করতে হবে। প্রথমে যেটা করতে হবে, আকরিকটাকে আমি চূর্ণ বিচূর্ণ করব, এরপরে তাকে আমি হলো ঘনীকরণ করব, এরপরে কি করব? ঘনীকরণ করব। এরপরে তাকে অক্সাইডে তোমার পরিণত করব, তারপর ধাতব অক্সাইডকে আমি মুক্ত ধাতুতে পরিণত করব। এরপরে 5 নম্বরে গিয়ে আমি পাবো হলো তাকে হলো বিশুদ্ধকরণ করতে হবে। কি করতে হবে? বিশুদ্ধকরণ। সো আমাকে যদি এমসিকিউতে কোশ্চেন করে যে ধাতু নিষ্কাশনে কয়টা ধাপ, মূলত 5টা ধাপ। 5টা ধাপের এই যে সংকেত বা 5টা ধাপের এই যে নাম ক্লিয়ারলি, ঠিক আছে? জি ভাইয়া, ক্লিয়ার। তো চলো এখন আমরা তাহলে মেইন টপিকে ঢুকে যাই। এখন আমরা কোথায় চলে যাব? মেইন টপিকে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? যে আকরিককে আসলে চূর্ণ বিচূর্ণ করা যায়, আকরিককে চূর্ণ বিচূর্ণ করতে হবে। প্রথম যেটা দেখো, সাধারণত খনি থেকে যে আকরিককে উত্তোলন করা হয় তা যদি বড় এবং কঠিন শিলাখণ্ড হয়, কি হবে? কঠিন যদি শিলাখণ্ড হয়, তখন এই কঠিন শিলাকে আসলে চূর্ণ বিচূর্ণ গুঁড়া করতে হবে। গুঁড়া না করলে তুমি তো আসলে ওখান থেকে তুমি খনিজ যেটা আমার দরকার, যে ধাতুটা দরকার, ওটা তুমি বের করে নিয়ে আসতে পারবো না। সো প্রথম কাজ হলো চূর্ণ বিচূর্ণ করো। প্রথমে শিলাখণ্ডকে একটা যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটা কি বলতো? জো ক্রাশার। ক্রাশ মানে কি? ক্রাশ মানে হলো ধ্বংস করে দেয়া, তাই না? ভেঙে ফেলা। তো জো ক্রাশার একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের সাহায্যে ছোট ছোট টুকরা করতে হবে। তোমাকে এমসিকিউতে কোশ্চেন করবে জো ক্রাশার কি কাজ করে, সেটা তুমি কি এমসিকিউতে দাগাবা? ছোট ছোট বড় শিলাখণ্ড বা বড় যে কোনো পদার্থকে ছোট ছোট টুকরায় পরিণত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? জো ক্রাশার যন্ত্র ব্যবহার করা হয়। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর বল ক্রাশারের সাহায্যে আকরিকের ছোট ছোট টুকরাকে মিহিদানা বা পাউডারে পরিণত করতে হয়। কি করলাম? মিহিদানা বা পাউডারে পরিণত করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার 2টা কথা আসতে পারে যে চূর্ণ বিচূর্ণ কেন করা হয়। কারণ হলো এটা অনেক শক্ত অবস্থায় থাকে, এটাকে পাউডারে পরিণত করতে হবে, তারপর সেটা ঘনীকরণ করতে হবে, তাপ চাপ চাপ দিয়ে সেখান থেকে কোন পদার্থটা আছে, কোন খনিজটা পাইছি, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা প্রসেস, ভাসমান তেল, নাকি তোমাকে ইলেকট্রোলাইট করতে হবে, নাকি হাইড্রোলাইট করতে হবে, নাকি বিজারণ পদ্ধতি অবলম্বন করতে হবে, এটা তো ডিপেন্ড করবে যে আমি আসলে কোন খনিজটা পাইছি, রাইট? যারা পড়ছো তারা হয়তো আমার কথাগুলো বুঝছো। তাহলে এখান থেকে আমার মনে রাখতে হবে জো ক্রাশার কি করবে? ছোট ছোট টুকরায় পরিণত করবে। আর বল ক্রাশার কি করবে? মিহিদানা। এখান থেকে এমসিকিউ কোশ্চেন করে। তাহলে দেখো আমি কি মনে রাখবো? জো ক্রাশার। জো ক্রাশারের কাজ কি বলতো? জো ক্রাশারের কাজ হলো টুকরা করা। জো ক্রাশারের কাজ কি? টুকরা করা, ঠিক আছে? আর বল ক্রাশারের কাজ কি? বল ক্রাশারের কাজ হলো তোমার পাউডার করা। পাউডার বলতেই বুঝে যাবা মিহিদানা। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলা প্লিজ সাইডে দাগায় রাখবা, আমি যেভাবে বলতেছি বইয়ে প্লিজ ওইভাবে দাগায় রাখবা, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, এরপরে যে টপিকটা আসছে, আমরা চূর্ণ বিচূর্ণ করে ফেললাম, এরপরে ঘনীকরণ। দেখো তোমাকে যেই টপিকটা দিবে, ঠিক আছে, যে তুমি এটাকে ধাতু নিষ্কাশন করে দেখাও, তোমাকে কিন্তু এই কথাগুলো বলতে হবে। তো দেখো ঘনীকরণে সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে, সেই আকরিক ব্যতীত অন্যান্য কিছু পদার্থ আকরিকের সাথে কি অবস্থায় থাকে? অপদ্রব্য হিসেবে মিশ্রিত অবস্থায় থাকে। আকরিকের সাথে মিশ্রিত থাকা এই সকল পদার্থকে আমি বলছি খনিজ মল বা অপদ্রব্য। অপদ্রব্য কথাটা বলছি। সো অপদ্রব্য কাকে বলে এটাও মাথায় রাখতে হবে, বা খনিজ মল কাকে বলে? যে খনিজ এর সাথে অন্যান্য পদার্থ যখন মিশ্রিত থাকে, সেই অন্যান্য পদার্থগুলোকে আসলে খনিজ মল বলে, বা আমরা কি বলতে পারি বলতো?
অপদ্রব্য বলতে পারি। কাজেই আকরিককে যখন চূর্ণ বিচূর্ণ করে পাউডারের দানায় পরিণত করা হয়, তখনও সেই পাউডারের দানার মধ্যে ওই অপদ্রব্যগুলো মিশ্রিত অবস্থায় থেকে যায়। যেমন বক্সাইট আকরিককে খনি থেকে তোলার সময় বক্সাইট আকরিকের সাথে খনিজ মল হিসেবে বালি মিশ্রিত থাকে। এখন তুমি যদি পুরোটাই ব্যবহার করার চেষ্টা করো, তার মানে তুমি বালিও ব্যবহার করছো। আমার তো বালি তো দরকার নাই। এই খনিজ মল সমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে আকরিকের ঘনীকরণ বলা হয়। আকরিকের এই ঘনীকরণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই যে আসো এখন আমাদের মেইন টপিকে আমরা ঢুকলাম এই চ্যাপ্টারের। কি কি বলতো? একটা পদ্ধতি আছে হাইড্রোলাইটিক পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ। চৌম্বকীয় পৃথকীকরণটা সাধারণত লোহার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ আমরা বালিও মিক্সড আছে, ধরো লোহার গুঁড়াও মিক্সড আছে বা অন্যান্য পদার্থ মিক্সড আছে। তো ওখান থেকে তুমি লোহাকে কিভাবে আলাদা করতে পারবা? চৌম্বকীকরণ পৃথকীকরণ থেকে বা চৌম্বকীয় পৃথকীকরণ থেকে। তারপর হলো তোমার ফেনা ভাসমানো পদ্ধতি বা তেল ফেনা ভাসমানো পদ্ধতি। এরপর তোমার রাসায়নিক পদ্ধতি। চারটা পদ্ধতির নাম আমরা পাইলাম। কি কি বলতো? হাইড্রোলাইটিক পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, তেল ফেনা ভাসমানো পদ্ধতি, আর একটা হলো রাসায়নিক পদ্ধতি। তো এই যে তোমার হলো ঘনীকরণের মধ্যে কোনটাকে কি করব, এটা ডিপেন্ড করবে আসলে ওই পদার্থটা কি। তাহলে এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো হলো তোমার হাইড্রোলাইটিক পদ্ধতি। প্রথম পদ্ধতি যেটা তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে হাইড্রোলাইটিক পদ্ধতি, এই পদ্ধতিতে আসলে মূলত কি করা হয়, ঠিক আছে? দেখো, এই পদ্ধতিটি সাধারণত ব্যবহৃত হয় অক্সাইড আকরিকের ক্ষেত্রে। পয়েন্ট টু বি নোটেড। এই জায়গায় সুন্দর করে একটা গোল চিহ্ন দিয়ে এখানে একটা স্টার চিহ্ন দিবা, ঠিক আছে? অক্সাইড আকরিকের ক্ষেত্রে কি করব আমরা সাধারণত, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম আসমানি, নাকি কি নাম? ইয়েস আসমানি, প্লিজ একটু মনোযোগ দাও আসমানি, যেহেতু তুমি একটু লেট করছো, একটু মনোযোগ দাও, ওকে? তো দেখো কি বলছে, যে এই পদ্ধতি সাধারণত ব্যবহৃত হয় অক্সাইড আকরিকের ক্ষেত্রে। কোন আকরিক? অক্সাইড। তার মানে আমরা যত অক্সাইডের আকরিক পাবো, যেমন আমি যদি তোমাকে ফার্স্টের দিকে একটা কথা বলি, ধরো Fe2O3, এটা আয়রনের একটা অক্সাইড, তাই না? ফেরিক অক্সাইড। তুমি যদি এই আকরিক নিয়ে কাজ করতে চাও, তাহলে দেখা যাচ্ছে এই অক্সাইড, ঠিক আছে, এই অক্সাইডের জন্য তুমি মূলত কি করবা, এই যে তুমি হলো হাইড্রোলাইটিক পদ্ধতি ব্যবহার করতে পারো। তার মানে মূলত আমাকে কি মনে রাখতে হবে, যে অক্সাইড আকরিক গুলোর জন্য, এই অক্সাইড আকরিক গুলোর জন্য মূলত আমাকে কি এই হাইড্রোলাইটিক পদ্ধতিটা ব্যবহার করতে হবে, বা হাইড্রোলাইটিক পদ্ধতির ক্ষেত্রে আমরা হলো এই অক্সাইডটাকে কি করব, ব্যবহার করব। তো অক্সাইড আকরিকের কণাগুলো কি হয়ে থাকে, ভারী হয়ে থাকে, আর এতে থাকা অপদ্রব্যগুলো কিন্তু তুলনামূলক হালকা হয়ে থাকে। এই পদ্ধতিতে একটি কম্পমান হেলানো খাঁজকাটা টেবিলের মধ্যে, কম্পমান হেলানো খাঁজকাটা টেবিলের মধ্যে আকরিককে ঢালা হলো। কম্পামন মানে হলো তোমার এভাবে কাঁপতেছে। এই আকরিকের উপর দিয়ে পানি প্রবাহিত করা হলো, ঠিক আছে? আচ্ছা, পানি প্রবাহিত করা হলো, এতে ভারী আকরিক গুলো ঘনীভূত হয়ে খাঁজের মধ্যে পড়ে থাকে এবং হালকা খনিজ মলসমূহ পানির প্রবাহে ধৌত হয়ে কি চলে যাবে, ঠিক আছে? তার মানে ভারী গুলো আটকা পড়ে যাবে আর হালকা গুলো পানির প্রবাহের সাথে সুন্দর করে ভেসে চলে যাবে। বাট এখনো কিন্তু সে আলটিমেটলি কি বিশুদ্ধ হয় নাই, ঠিক আছে? আচ্ছা, আলভি ওয়ালাইকুম আসসালাম, আতিফ স্যার ভালো আছি, হ্যাঁ। আচ্ছা, এতে ভারী আকরিক ঘনীভূত হয়ে খাঁজের মধ্যে পড়ে থাকে এবং হালকা খনিজ সমূহ বা খনিজ মল সমূহ পানির প্রবাহে ধৌত হয়ে চলে যায়। এভাবে আকরিক থেকে আমি খনিজ মল সমূহ কি চলে যাওয়ার পর আকরিকটা গাঢ় হয়। তো দেখো, আমার তো এখনো আমার ফার্স্টে কাজ কি, খনিজ মলগুলোকে একটু বিদায় করে দেয়া, তারপরে আকরিক নিয়ে কাজ করে আকরিক থেকে আমি খনিজ পদার্থটা মানে হলো ধাতুটাকে আলাদা করে আমি ধাতুটাকে কালেক্ট করব। তাহলে অক্সাইডের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? হাইড্রোলাইটিক পদ্ধতি। কেন? এই যে অক্সাইডের তোমার হলো আকরিক কণাগুলো কি হয়ে থাকে, ভারী হয়ে থাকে। এই কথাটার জন্য মানে তুমি যদি কোনো অক্সাইডের আকরিক পাও, তাহলে তোমাকে এই লাইনটা তোমাকে অবশ্যই লিখতে হবে। লাইনটা লিখলে তুমি পরবর্তীতে মনে থাকবে, এর মধ্যে দিয়ে তুমি যদি পানি প্রবাহিত করো, ঠিক আছে, হেলানো কম্পমান একটা খাঁজকাটা টেবিলের উপরে রেখে তারপর তুমি নিজে এটা বানায় লিখতে পারবা। কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, বিকজ অফ কেমিস্ট্রি বুঝলে সেই সাথে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু চর্চা করলেই মনে থাকবে। এরপরে দেখো তোমার ফেনা ভাসমানো পদ্ধতি, অথবা এটাকে আমি আরেকটা ভাবে লিখতে পারি, তেল ফেনা ভাসমানো পদ্ধতি, ঠিক আছে? তেল ফেনা ভাসমানো পদ্ধতি, ঠিক আছে, ওয়েল। আচ্ছা, তোমার হলো ফ্রথ ফ্লাটেশন মেথড। এই পদ্ধতিতে তোমার হলো কোন আকরিক গুলোকে ঘনীকরণ করা হয়? সালফাইড আকরিক গুলোকে। এখানে হলো গোল চিহ্ন দিয়ে
স্টার চিহ্ন দিব যাতে মনে থাকে। তাহলে অক্সাইডের ক্ষেত্রে কাকে পাইলাম? অক্সাইডের ক্ষেত্রে পাইলাম হলো কাকে? হাইড্রোলাইটিক পদ্ধতি। তাহলে আমরা এগুলা একটু নোট করে রাখি, ঠিক আছে? দেখো, তাহলে দেখো, হাইড্রোলাইটিক, হাইড্রোলাইটিক একটা প্যাডের মধ্যে তোমরা লিখে রাখতে পারো। হাইড্রোলাইটিক পদ্ধতি আমরা কোন কোন কাজে ব্যবহার করব? অক্সাইড আকরিকের ক্ষেত্রে, তাই তো? পাইলাম একটা। আচ্ছা, এরপরে পাইলাম হলো তোমার তেল ফেনা ভাসমান পদ্ধতি। এটাকে কার ক্ষেত্রে পাইলাম? সালফাইড, দুইটা পাইলাম। ওকে, এগুলা কি কাজে লাগবে পরে বলতেছি। আচ্ছা, দেখো, একটি বড় ট্যাঙ্কে আকরিক নিয়ে এর মধ্যে পানি দেওয়া হয়, দিলাম। তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল যোগ করা হবে। যে এই কারণে আমি তোমাকে এই পদ্ধতির নাম দিছি হলো তোমার হলো তেল ফেনা, ঠিক আছে? আচ্ছা, কি যোগ করবো আমরা বলো তো? এরপরে তেল যোগ করলাম। এরপর এই মিশ্রণের মধ্য দিয়ে বায়ু প্রবাহ চালনা করলে সালফাইড আকরিক গুলো তেলে দ্রবীভূত হয় এবং ফেনার আকারে ভেসে ওঠে। ওকে, ফেনা সহ আকরিক পৃথক করে নেওয়া হয় এবং খনিজ মল পাত্রের তলায় পড়ে যায়। খনিজ মল কোথায় পড়ে যাবে? পাত্রের তলায় পড়ে যাবে। এই তো, তোমাদের বই এতটুকুই লেখা আছে। আচ্ছা, এখানে তোমাদের বই একটা চিত্র দেয়া আছে, তেল ফেনা ভাসমান প্রণালী। ইজিলি উপরের দিকে তোমার হলো তৈলাক্ত স্তর যেটা থাকবে, সেই স্তরের মধ্যে তুমি কি পাবা বলতো? এই যে সালফাইডের আকরিকটা পাবা, এবং নিচের দিকে তলানি রিপে কে জমা পড়বে? খনিজ মলটা জমা পড়বে। সো আমার যেটা মুখ্য বিষয়, যে সালফাইডের আকরিক পাইলে আমি কিসের ভিত্তিতে করব? তোমার তেল ফেনা ভাসমান পদ্ধতিতে করব। কারণ কি? এটা মিক্সড করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো, পরীক্ষাটা তোমাদের বই দেয়া আছে, এটা আমি আর ব্যাখ্যা করতেছি না, তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে দেবে, যে চিত্র দেয়া আছে দেখো। আচ্ছা, গেল। এরপরে যে টপিকটা, সেটা হলো চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। এটা বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন খনিজ মল বা আকরিক এদের মধ্যে যে কোনো একটি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, যেটা ফার্স্টের দিকে বলছিলাম, চুম্বক দ্বারা কার আকর্ষিত হতে পারে? সাধারণত তোমার হলো কি, লোহা জাতীয়, যারা হলো চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, চুম্বকিত হতে পারে, ঠিক আছে? আকর্ষিত হয়, তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে চূর্ণীকৃত আকরিককে একটি ঘূর্ণায়মান বেল্ট, ঠিক আছে, ঘূর্ণায়মান বেল্ট, আচ্ছা আমার ভাইয়া কল দিচ্ছে, ঘূর্ণায়মান বেল্ট এর উপর দিয়ে চালনা করা হয়। ঘূর্ণায়মান বেল্টের উপর দিয়ে কি করব আমরা? চালনা করব। ঘূর্ণায়মান বেল্টের উপর দিয়ে চালনা করা হয়। বেল্টটি চিত্রের মতো, দেখো আমরা একটু পরে চিত্রটা দিচ্ছি তোমাকে, চিত্রের মতো দুটি ধাতব চাকার সাহায্যে ঘুরতে থাকে। চিত্রটা আঁকার প্র্যাকটিস করবা। এই ধাতব চাকা দুইটির একটি চুম্বক ধর্ম বিশিষ্ট, একটা কি চুম্বক ধর্ম বিশিষ্ট। যেই ধাতব চাকাটা চুম্বক ধর্ম বিশিষ্ট, এটা যখন সাইকেলের চাকার মতো এভাবে ঘুরতে থাকে, তার উপর থেকে তুমি হলো কি আকরিকটা দিছো। এখন এই যে চাকাটা ঘুরতেছে এদিক দিয়ে, এখানে তো চুম্বক, তার মানে এ কাকে অ্যাট্রাক্ট করবে? এ লোহাকে অ্যাট্রাক্ট করবে। তো বাকি জিনিস তো লোহা ছাড়া নিচে চলে যাবে, আর লোহাকে অ্যাট্রাক্ট করার জন্য সে সেই জায়গায় আবদ্ধ হয়ে যাবে। ওটাই মেন কাজ। তো চুম্বক ধর্ম বিশিষ্ট এই চুম্বক দ্বারা আকর্ষিত হয়ে খনিজ মল যুক্ত আকরিকের চুম্বক অংশটি চুম্বক ধর্ম বিশিষ্ট চাকার নিচে এবং কাছে স্তূপ আকারে জমা হয়, যেটা মাত্র বললাম। অন্যদিকে অচুম্বক অংশটি একটু দূরে, আমরা চিত্র দেখতে পাবো, মতো জমা হয়। ফলে আকরিক খনিজ মল থেকে পৃথক হয়ে যায়। একটা উদাহরণ দেয়া আছে, যে ক্রোমাইট, ক্রোমাইটের সংকেত কি? FeO, ঠিক আছে, Cr2O3। এরপর আছে তোমার রুটাইল, টাইটানিয়াম অক্সাইডকে বলা হয় রুটাইল। এর মতো চুম্বক ধর্ম বিশিষ্ট আকরিক থেকে আমরা খনিজ মল অপসারণ করতে পারি চুম্বকীয় পৃথক, ঠিক আছে, এই পদ্ধতির সাহায্যে। আচ্ছা, তাহলে চুম্বকীয় পৃথক পদ্ধতি আমরা একটু দেখি। এখানে আমরা লিখতেছিলাম, তাই তো? চুম্বকীয় পৃথকীকরণ, তাই না? চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি আমরা কাকে কাকে পাইছি বলতো? সাধারণত পাইলাম আমরা হলো কি, লোহা জাতীয়, তাই না? লোহা জাতীয়, তার মধ্যে আমরা কি পাইলাম? FeO, Cr2O7, একটা পাইলাম টাইটানিয়াম অক্সাইড, ঠিক আছে, রুটাইল। এই তো, জি এই তো। আচ্ছা, ওকে, Cr2O3, আচ্ছা, ক্রোমাইট, Cr2O3, এটা কি? হ্যাঁ, এডি কেন হলো? এডি কেন হলো? কোথায় হারাই গেল?
ওকে, বাহ, এত হ্যাং। একটু সংকেতগুলো ভালো করে তোমরা লিখবে, ঠিক আছে? Cr2O3 টাইটানিয়াম অক্সাইড। ওকে, আচ্ছা, এরপরে এটা বুঝছো। এরপরে দেখো রাসায়নিক পদ্ধতি। তোমাদের যে চিত্রটা বইয়ে দেওয়া আছে, চিত্রটা একটু বাসায় ভালো করে দেখবা। হ্যাঁ, এটা তোমাদের 240 নাম্বার পেজে আছে, চিত্রটা আঁকবা। 240 নাম্বার পেজের চিত্র, 240 নাম্বার পেজের চিত্র ভালো করে জানতে হবে, পড়তে হবে, ঠিক আছে? 240 বইয়ের 240 পৃষ্ঠা, ঠিক আছে? চিত্রটা লাগবে, চিত্র কি লাগবে? চিত্র লাগবে, মাস্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আমাদের একটা পদ্ধতি ছিল রাসায়নিক পদ্ধতি, যে আকরিকের ঘনীকরণের মধ্যে তো ছিল, তাই না? আচ্ছা, দেখো, যে সকল ক্ষেত্রে কোনো পদার্থ আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে বিক্রিয়া করে কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না, সে সকল ক্ষেত্রে আকরিক থেকে খনিজ মল অপসারণ করার জন্য আসলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো, যে যে সকল ক্ষেত্রে কোনো পদার্থ আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে কি করতে পারে না? বিক্রিয়া করে, আবার অন্যটা বিক্রিয়া করে না, কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না, তো এই ক্ষেত্রে আমরা হলো রাসায়নিক পদ্ধতি অবলম্বন করব। বক্সাইটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে, এই লাইনটা দাগাবা, বক্সাইটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, বক্সাইটের সংকেত কি? Al2O3, 2 অণু পানি, ঠিক আছে? বক্সাইটের সংকেত। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যোগ করে উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত করে আমরা কি পাবো? সোডিয়াম অ্যালুমিনেট পাবো, NaAlO2 প্লাস কি পাবো? পানি পাবো, ঠিক আছে? প্লাস কি পাবো? পানি পাবো। তো রাসায়নিক পদ্ধতিতে আমরা বক্সাইট এর উপর আমরা কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। তাহলে বিক্রিয়াটা কি দেখো, যে এই যে বক্সাইট Al2O3, এই বক্সাইটের সাথে কি যুক্ত করছি? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছি, তাকে তাপ দিছি, তাপ দেওয়ার কারণে সেটা হলো কি হয়ে গেছে? সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করছে, NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2, এটাকে বলবো আমরা কি বলতো? সোডিয়াম অ্যালুমিনেট। প্লাস কি পাবো? পানি পাবো। গরম সোডিয়াম অ্যালুমিনেটকে পানির সাথে বিক্রিয়া করালে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ওয়াও! তার মানে দেখো, আমি যখন সোডিয়াম অ্যালুমিনেট পাইলাম, এই সোডিয়াম অ্যালুমিনেটকে আমি আবার কি করব বলো দেখি? পানির সাথে বিক্রিয়া করাবো। এখন গরম পানির সাথে যখন বিক্রিয়া করাবো, তো পানির সাথে বিক্রিয়া করে তাকে একটু উত্তপ্ত করব, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো, ঠিক আছে? এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাবো, দুইটা পাইলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাত্রের নিচে তলানি আকারে জমা হয়। এই যে পাত্রের নিচে যখন পাবো, সেটা নিয়ে আমি পরবর্তী কাজ করব। তো দেখো, আমি কিন্তু ফার্স্টে কি পাইছিলাম? বক্সাইট। ভালো করে বুঝো, বক্সাইট কি ছিল? Al2O3 এবং 2 অণু পানি, এই তো বক্সাইট, তাই না? এই তো বক্সাইট ছিল। এখন এই বক্সাইট থেকে তুমি যদি অ্যালুমিনিয়ামকে আলাদা করতে চাও, একে ফার্স্টে কি করতে হবে? ছোট করতে হবে, এনিহাও ছোট করতে হবে। তো তুমি চূর্ণ বিচূর্ণ করলা, করার পর তুমি ঘনীভবন বিক্রিয়া রাসায়নিক পদ্ধতি অবলম্বন করবা। রাসায়নিক পদ্ধতি অবলম্বন করার কারণ কি? আমি ফার্স্টেই পানিটাকে আলাদা করতে হবে, অক্সিজেনকে আলাদা করতে হবে। তো এই পানিটাকে আলাদা করার জন্য আমি কি করতেছি? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছি। তো তুমি যখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছো, তো অ্যালুমিনেট তৈরি করতেছে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করতেছে। এবং সোডিয়াম অ্যালুমিনেটের মধ্যে তুমি যখন আবার পানি দিচ্ছ, তখন আলটিমেটলি সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছ এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? ঠিক আছে, এই তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হলো এটা। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন পাবা, তখন ইজিলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে তুমি অ্যালুমিনিয়াম বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, গেল এই যে বিক্রিয়া, অ্যালুমিনেট থেকে সোডিয়াম অ্যালুমিনেটকে আমি পানির সাথে বিক্রিয়া করলাম, তাপ দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড তলানির রূপে জমা হলো, কি বলে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তলানির রূপে জমা হলো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়ে গেল। ওকে, এরপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে পৃথক করে, মানে আমি শুধুমাত্র এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করব, কারণ কি? আমার অ্যালুমিনিয়াম ধাতুটা দরকার। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমি আলাদা করে নিলাম, নেয়ার পরে তার উপরে কত আমি তাপমাত্রা দিব? এটা এমসিকিউতে লাগবে, ঠিক আছে? 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাথায় নষ্ট, তাই না? 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমি কি পাবো? বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পাবো। তার মানে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাইছিলাম, এখান থেকে হাইড্রোজেনটা আবার একটু আলাদা হয়ে যাবে। এখন অ্যালুমিনিয়াম
কি পাবো? অক্সাইড, এবং এটা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পাচ্ছি, এবং তার সাথে পানি থাকবে। এই যে বিক্রিয়া, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তাকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করছি আমরা? উত্তপ্ত করছি। অ্যালুমিনিয়াম অক্সাইড পাইলাম এবং তোমার হলো পানি পাইলাম। এই যে দেখো এখন অক্সাইড পাইলাম না, তো অক্সাইডটা ফার্স্টের দিকে কি ছিল বলতো? এই যে, ঠিক আছে, কই গেছিল, কোথায় লিখলাম, এই যে, ওই যে অক্সাইড হাইড্রোলাইটিক, মনে আছে না? জি ভাইয়া মনে আছে। আচ্ছা, তো চলো এরপরে, ঠিক আছে, এরপরে কি করব? উপরের প্রক্রিয়ায় বক্সাইড আকরিকের ঘনীকরণ করে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া গেল। এরপরের প্রসেস হলো তোমার সেই অক্সাইড হাইড্রোলাইটিক প্রসেসের মতো। ওকে, তার মানে এই যে এই টপিক ক্লিয়ার। ওকে, আচ্ছা, এই যে ঘনীকৃত আকরিককে ভস্মীকরণ, আমরা যখন এই অক্সাইড পাইলাম, এই যে তোমাদের বইয়ে এই টপিক গুলো দেয়া আছে, ঠিক আছে, আমি বইয়ের চিত্রটাই তোমাদেরকে উঠাই দিছি। দেখো, ঘনীকৃত আকরিককে ভস্মীকরণ বা তাপ জারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইডে পরিণত করা হয়। আচ্ছা, আমি যে ঘন করলাম অ্যালুমিনিয়াম অক্সাইড পাইলাম না, এটা হলো তোমার ঘনীকৃত। এটাকে আমি তাপ জারণ পদ্ধতিতে আমি কি করতে পারবো আবার, ঠিক আছে, অক্সাইডে পরিণত করতে পারবো। মানে আমি যদি কোনোভাবে অক্সাইডে পরিণত করতে পারি, সেই আমি হাইড্রোলাইটিক প্রসেস থেকে আমি জাস্ট ধীরে 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 অক্সাইডটাকে মুক্ত করব। আমাদের 5টা ধাপ ছিল, 5টা ধাপের মধ্যে প্রথমটা কি ছিল? চূর্ণ বিচূর্ণ করতে হবে, ঘনীকরণ করতে হবে, তারপর অক্সাইডে পরিণত করতে হবে, তারপর অক্সাইডটাকে মুক্ত করতে হবে, এরপরে জাস্ট বিশুদ্ধকরণ করব। আমরা যখন আলটিমেটলি অক্সাইড পেয়ে যাচ্ছি, তার মানে আমার 4 নাম্বার ধাপ অলরেডি, সরি 3 নাম্বার ধাপ অলরেডি আমার কমপ্লিট। জাস্ট অক্সাইড থেকে মুক্ত হয়ে আমি ধাতুটা আলাদা করব। এই তো, জাস্ট একটা ধাপ বাকি থাকবে। তো অক্সাইড পর্যন্ত যে কোনো কিছুকে আনাটাই তো টাফ, ওই আনাটা প্রসেসটাই হলো মূলত আমার হলো কাজ। এরপরে তুমি ইজিলি পারবা। এরপর দেখো, ঘনীকৃত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘনীকৃত আকরিককে বশীকরণ বা তাপ জারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইডে পরিণত করা যায়। এই লাইনটা একটু দেখাবা, যে আমার যে কোনো আমার আকরিক যদি ঘনীকৃত অবস্থায় থাকে, তাকে আমি তাপ জারণ করতে পারি অথবা বশীকরণ করতে পারি। তাহলে আমি কিসে পরিণত করতে পারবো? অক্সাইডে রূপান্তরিত করতে পারবো। যেমন রাসায়নিক পদ্ধতি যেমন দেওয়া আছে এখানে, দেখো বশীকরণের কথা বলা আছে, ক্যালসিনেশন অফ ওরস। ওকে, আকরিকে উপস্থিত ধাতুকে বিজারিত করে, বিজারিত করা মানে কি, এটা আমরা সবাই জানি। পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে, সে যে তাপমাত্রায় গলতে থাকে তার চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়। এই প্রক্রিয়াকে আমরা ভস্মীকরণ বলে থাকবো। এটা একটু বইয়ের মধ্যে দাগাবা, ভস্মীকরণের সংজ্ঞাটা। এটা আবার ক নম্বরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। তাহলে আকরিকে উপস্থিত ধাতুকে বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়। এই পদ্ধতিটাকে আমরা কি বলবো? ভস্মীকরণ পদ্ধতি। ভস্মীকরণের ফলে আকরিক থেকে পানি সহ কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোক্সাইড জাতীয় কিছু অপদ্রব্য কার্বন ডাই অক্সাইড কিংবা পানি হিসেবে দূরীভূত হয়, মানে আলাদা হয়ে যায়। জিনিসটা ভালো করে বুঝো, যে এই প্রক্রিয়ায় বশীকরণের ফলে, হ্যাঁ, আকরিক থেকে পানি সহ যদি কার্বনেট পাই, বাইকার্বনেট পাই, তারপরে হাইড্রোক্সাইড পাই, এরা সবাই তোমার হলো অপদ্রব্য কার্বন ডাই অক্সাইড কিংবা পানি হিসেবে আলাদা হয়ে যায়। ওকে, এই সকল অপদ্রব্য দূর না করলে পরবর্তীতে এগুলো দূর করা খুবই কঠিন হয়ে যায়। যেটা মাত্র বললাম, যে অক্সাইডে কোনোভাবে তুমি যদি কনভার্ট করতে পারো, তারপরে আমাদেরটা কাজ করা ইজি। কিন্তু অক্সাইড পর্যন্ত তুমি যদি মানে আসতে না পারো, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। তো অক্সাইডে আসার পর সেই অক্সাইডটাকে আমি আবার কি করব? আলাদাকরণ করব। দেখো এখানে তোমার হলো মরিচা দেয়া আছে, ধরো Fe2, ঠিক আছে, O3, 3 অণু পানি দেয়া আছে। আচ্ছা, এটা একটা ধরো মরিচা, সেই মরিচাটাকে তুমি হলো তাপ দিলা, তাপ দেওয়ার পর দেখো ফেরিক অক্সাইড পাইলাম, পানি পাইলাম, তাপ দিলা। আচ্ছা, জিঙ্ক কার্বনেট ধরো একটা ছিল, সেখানে তুমি তাপ দিলে তুমি জিঙ্ক অক্সাইড পাবা, কার্বন ডাই অক্সাইড পাবা। ধরো ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর পাইছো, একে তাপ দিলে তুমি ক্যালসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাই অক্সাইড পাবা। তো সবগুলোতে কিন্তু আমি অক্সাইড পাচ্ছি, ফেরিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তার মানে 3 নম্বর ধাপ পর্যন্ত যাইতে পারতেছি। এরপরে আকরিকের তাপ জারণ। সাধারণত সালফাইড আকরিকের তাপ জারণ করা হয়। সালফাইডের কি করা হয়? সালফাইড আকরিক গুলোর তাপ জারণ করা হয়, ঠিক আছে। সালফাইড আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে, দেখো এখানে কিন্তু ছিল বাতাসের অনুপস্থিতিতে বশীকরণে, আর তাপ জারণে বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়।
এর ফলে সালফাইড, ফসফরাস, আর্সেনিক ইত্যাদি উদ্বায়ী খনিজ মল অক্সাইড হিসেবে দ্রবীভূত হয়। মানে তার মধ্যে যে খনিজ মলগুলো ছিল তারা ম্যাক্সিমাম উদ্বায়ী পদার্থ মানে কি কঠিন অবস্থা থেকে ডিরেক্টলি গ্যাসে পরিণত হয়, রাইট? ঠিক আছে, কারা কি বলছো একটু দেখি। নিজুম নীতি স্যার লেখাগুলো ক্লিয়ার নেই। হ্যাঁ, বইয়ের লেখাগুলো একটু ঝাপসা, বিকজ অফ বই থেকে আমি মানে জাস্ট উঠাই দিছি। স্যার চ্যাপ্টার 9 করাবেন না? হ্যাঁ, চ্যাপ্টার 9 করাবো, আমি এর মধ্যেই চ্যাপ্টার 9 করাবো এই উইকেই, অথবা তোমাদেরকে রেকর্ড ক্লাস দিব 9 আর 12 নম্বর অধ্যায়, দুইটা চ্যাপ্টারের উপরে রেকর্ড ক্লাস অথবা লাইভ ক্লাস। এটা ডিপেন্ড করবে তোমরা কি চাচ্ছ, আমার লাইভ ক্লাস চাচ্ছ নাকি একটা রেকর্ড ক্লাস হলেই চলবে। ওকে, যেহেতু আমি এখানে জাস্ট স্ক্রিনশট দিছি, হ্যাঁ এই জন্য। আচ্ছা, জাস্ট যেটা দেখাইতে বলতেছি এটা একটু দেখাও। দেখো আকরিকের তাপ জারণে এখানে গোল চিহ্ন দিবা কোনটা বলতো? যে সাধারণত সালফাইড আকরিকের তাপ জারণ করা হয়, সালফাইড আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়। এর ফলে সালফাইড, ফসফরাস, আর্সেনিক, ঠিক আছে, ইত্যাদি উদ্বায়ী খনিজমল অক্সাইড হিসেবে দ্রবীভূত হয়। এখানে জাস্ট হলো উদাহরণ হিসেবে দেখবা লেড সালফাইড প্লাস অক্সিজেন আছে, যেহেতু বাতাসের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে, তাপ দিলা, লেড অক্সাইড পাচ্ছ সালফাইড, ঠিক আছে, বা সালফার ডাইঅক্সাইডটা আলাদা হয়ে যাচ্ছে। এবার জিঙ্ক সালফাইড প্লাস অক্সিজেন, জিঙ্ক অক্সাইড প্লাস হলো সালফার ডাইঅক্সাইড আলাদা হয়ে যাচ্ছে। এই তো বইয়ের জাস্ট হলো এই টপিকটা। এরপর দেখো তড়িৎ তোমার হলো বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বিজারণ করা যায়, এই টপিকটা আই থিঙ্ক এটা একটু দেখা যাচ্ছে। এই টপিকটা তোমাদের বইয়ে কত নম্বর পেজে আছে একটু বলি দাঁড়াও। তড়িৎ বিশ্লেষণ, আকস্মিক বশীকরণ হয়েছে, তাপজারণ হয়েছে, ধাতব অক্সাইডের মুক্ত, আচ্ছা তারাও তাপজারণ, আচ্ছা তাপজারণের পর আমাদের হলো ধাতব অক্সাইডের মুক্তকরণ আছে, তাই না? হ্যাঁ, তোমরা বইয়ের পেজ বের করো হলো তোমার 241 নাম্বার পেজ। আমরা যখন অক্সাইড পাইলাম, এটার আগে আরেকটা কাজ আছে, এটা হলো আমাদের বোঝার জন্য ভালো করে একটু বুঝতে হবে, ঠিক আছে, লিখতে হবে এটাই। দেখো ধাতুর অক্সাইড, ঠিক আছে, মুক্তকরণ। আচ্ছা, কাজ কি? আমার যে অক্সাইড গুলো পাচ্ছি এই অক্সাইড গুলো থেকে ধাতুটাকে আলাদা করতে হবে, তাই না? রাইট। আচ্ছা, কি কি লিখছো? ক্লিয়ার। 242, আচ্ছা 242 না 41, আই ডোন্ট নো। 241 নাম্বার পেজের লাস্টের দিকে দেখো, ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তরকরণ। দেখো আমরা যখন বশীকরণ পাইলাম বা আমরা যখন তাপজারণ পদ্ধতিতে যখন অক্সাইডে রূপান্তরকরণ করলাম, তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা বিজারিত ধাতু পাইলাম। তাহলে এখান থেকে আমরা একটা কথা লিখে রাখতে পারি এইভাবে, যে বশীকরণ, ঠিক আছে, বশীকরণ বা তাপজারণের মাধ্যমে আমরা কি পাচ্ছি? অক্সাইড, তাই না? আমরা অক্সাইড পাইলাম, ঠিক আছে। এই অক্সাইডটা কিভাবে পাইলাম? বিজারণের মাধ্যমে বা বিজারণের মাধ্যমে, তাই তো? আচ্ছা, মানে তাদেরকে বিজারিত করে, আচ্ছা বিজারণের মাধ্যমে বললে ভুল হবে, এই কথাটা এইভাবে লিখো শর্টকাটে, বিজারিত, খালি জাস্ট বিজারিত লিখো। আচ্ছা, এই যে এই লাইনটা জাস্ট একটু এইভাবে লিখে রাখবা খাতার মধ্যে, যে বশীকরণ বা তাপজারণের মাধ্যমে আমরা কি পাচ্ছি? অক্সাইড পাচ্ছি, এবং তারা নিজেদেরকে তাদেরকে বিজারিত করলে আমরা হলো ধাতু পাওয়া যাবে। ওকে, আচ্ছা, বিভিন্ন ভাবে এই বিজারণ সম্পন্ন করা যেতে পারে, যেমন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা যেতে পারে বিজারণ, কার্বন বিজারণ করা যেতে পারে, স্ববিজারণ করা যেতে পারে, এই তিনটা প্রক্রিয়া। তাহলে কি কিভাবে বিজারণ করা যেতে পারে? যেহেতু বিজারিত করতে হবে বা বিজারণ করতে হবে, সেহেতু বিজারণ করা যাবে আমাদের তোমার হলো কি কি পদ্ধতিতে বলতো? একটা যাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, আমাদের কাজ কি? অক্সাইডকে আলাদা করতে হবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। সেকেন্ড হলো তোমার হলো কার্বন বিজারণ। থার্ড হলো আমার হলো স্ববিজারণ। তারপর কি আমার? স্ববিজারণ। এই তিনটা প্রক্রিয়ায় আমরা হলো কি করতে পারি বলতো? এই অক্সাইড গুলোকে আলাদা করতে পারি। আমার 3 নাম্বার ধাপটা ছিল অক্সাইডের রূপান্তরকরণ, আমরা রূপান্তর করে ফেলছি যে কোনো না কোনো উপায়ে। এখন অক্সাইড থেকে তো ধাতুটাকে মুক্ত করতে হবে, তো এই ধাতুটাকে মুক্ত করার উপায় আছে তিনটা বিজারণ পদ্ধতি আছে। কি কি? তোমার হলো তোমার
যে তড়িৎ বিশ্লেষণের বিজারণ, কার্বন বিজারণ, আর একটা আছে তোমার হলো স্ববিজারণ। ঠিক আছে, তো ধাতুর সক্রিয়তা সিরিজে তাদের অবস্থানের উপর কোন পদ্ধতিতে বিজারণ সম্পন্ন করা হবে, আমরা ধাতুর সক্রিয়তা সিরিজটা জানি, তাই তো? তো মোটামুটি ভাবে ধাতুর সক্রিয়তা সিরিজটা আমরা জানি। তো আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে কম সক্রিয় ধাতু, আমি তোমাদেরকে একটা ছন্দ দিছিলাম যে কেনাকে মেকাইবার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে হয়, কেবল হাজি হাজি পেটাবে আমায়। ঠিক আছে, মধ্যম মানের কম সক্রিয় এবং তোমার একদম ঠিক আছে অসক্রিয় ধাতু কোনগুলো, এগুলো আমরা মোটামুটি ভাবে জানি। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেনাকে মেকাইবার এলো। ঠিক আছে, কে না কে ম্যাকাইভার এলো। ঠিক আছে, এরা হলো বেশি সক্রিয়, এরা কি বেশি সক্রিয়, কেনাকে ম্যাকাইভার এলো। তারপর তোমার হলো কেনাকে ম্যাকাইভার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে। ঠিক আছে, যেন ফিরে সুস্মিতাকে পাবে, পিবি। এরা হলো তোমার মধ্যম সক্রিয়, মধ্যম সক্রিয়। ঠিক আছে, কেনাকে মেকাইভার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে। ঠিক আছে, এর মধ্যে হাই বলতে পারো, হাই কিন্তু মধ্যম সক্রিয়, এটাকে একটু এক্সেপশনালি ধরে রাখবা। কেনাকে মেকাইভার এলো, এরা বেশি সক্রিয়, যেন ফিরে সুস্মিতাকে পাবে, হাই। এরপরে ছিল কেবলা হাজি আজি, কেবলা হাজি আজি, এরা হলো তোমার কম সক্রিয়, কম সক্রিয়, কেবলা হাজি আজি। ঠিক আছে, আর হলো পিটাবে আমায়, প্লাটিনাম এবং গোল্ড, এর হলো মানে হলো তোমার অসক্রিয়, এই জন্য এদেরকে প্রকৃতিতে একদম মুক্ত অবস্থায় পাওয়া যায়। ক্লিয়ার? এটা হলো ধাতুর সক্রিয়তা সিরিজটা মনে রাখবা। কে না কে ম্যাকাইভার এলো হলো তোমার হলো বেশি সক্রিয়, এরপর তোমার হলো যেন ফিরে সুস্মিতাকে পাবে হায়, এর হলো মধ্যম সক্রিয়, কেবলা হাজি আজি, কেবলা হাজি আজি। ঠিক আছে, কম সক্রিয়, এবং পেটাবে আমায়। ঠিক আছে, এরা হলো তোমার অসক্রিয় ধাতু এবং এদেরকে প্রকৃতিতে একদম বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এরা কারোর সাথে এরকম বিক্রিয়া করে না এবং কারোর সাথে বিক্রিয়া করার জন্য তোমার আকর্ষণ ও প্রকাশ করে না। ঠিক আছে, তো ক্লিয়ার? তার মানে এরা হলো উপর থেকে নিচের দিকে নামতেছে, তারপরে এরা মাঝামাঝি আছে, এরা আরো নিচের দিকে নামতেছে, এরা একদম সক্রিয়তা সিরিজ নিচের দিকে। ক্লিয়ার? আবার বলতেছি কেনাকে মেকাইভার এলো, কেনাকে মেকাইভার এলো এই পর্যন্ত বেশি সক্রিয়। ঠিক আছে, যেন ফিরে সুস্মিতাকে পাবে হায়, মধ্যম সক্রিয়। ঠিক আছে, কেবলা হাজি আজি, কেবলা হাজি আজি তোমার হলো কি কম সক্রিয়, পেটাবে আমায় মানে হলো তোমার একদম অসক্রিয়, যারা প্রকৃতিতে একদম কি মুক্ত অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। ক্লিয়ার কনসেপ্ট? আই থিঙ্ক ক্লিয়ার কনসেপ্ট। ওকে, আচ্ছা এর পরের টপিকে চলে যাই। আচ্ছা দেখো, আমাদের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বিজারণ করা যায়। দেখো, প্রথমটা ছিল তড়িৎ বিশ্লেষণ, তারপরে তোমার কার্বন বিজারণ, তারপর ছিল স্ববিজারণ। এরপর আমরা সালফারে চলে যাব। সালফার থেকে কোশ্চিন প্রত্যেক বছর আসছে, প্রত্যেক বছর আসছে, এবারও আসবে। তো দেখো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বিজারণ করা যায়, এটা তোমাদের বই 142 নম্বর পেজ বা 43 নম্বর পেজ মনে হয়। সক্রিয়তা সিরিজে প্রদর্শিত উপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় ধাতু কে না কে ম্যাকাইভার এলো, আমি অলরেডি বলে ফেলছি, ইত্যাদি ধাতু সমূহের জন্য তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ সম্পূর্ণ হয়। কিসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ সম্পূর্ণ হয়। তাহলে দেখো, মধ্যম যারা ছিল এরা কার্বন বিজারণ হবে, তারপরে যারা কম তোমার সক্রিয় ছিল এরা কি হবে, স্ববিজারণ হবে। ক্লিয়ার কনসেপ্ট? আমি যদি তাহলে একটু তোমাদের এই দিকে আসি, তাহলে এখানে কি লেখা যায় দেখো, আমি অলরেডি তোমাদের এখানে তীর চিহ্ন দিয়ে রাখছি। তাহলে বলতো এখানে কি হবে, তড়িৎ বিশ্লেষণ, এটা কি হবে বলতো, তোমার হলো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা কি করব বলতো, এটা কি বিজারণ করব। কারা কারা বিজারণ করতে পারবে? কেনাকে মেকাইভার এলো এই পর্যন্ত। এরপরে মধ্যম যারা যেন ফিরে সুস্মিতাকে পাবে, এরপরে হাই, এদেরকে আমরা কি বলতে পারি বলতো, এরা হলো কার্বন বিজারণের মাধ্যমে, কার্বন বিজারণের মাধ্যমে এদেরকে আমরা কি করতে পারি, অক্সাইডকে মুক্তকরণ করতে পারি। এরপর তোমার হলো কেবলা হাজি আজি, এদেরকে আমরা কি করতে পারি বলতো, স্ববিজারণ। মনে থাকবে? ক্লিয়ার? যদি এমসিকিউ তেও কোশ্চেন আসে, তাও যদি তোমরা না পারো, ঠাস ঠাস করে কিন্তু আমি তোমাদের স্কুলের সামনে গিয়ে কি দিব বলতো, মাইট দিব।
ঠিক আছে, ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে? 6টা থেকে। এসএন, এসএন মিন্স স্টেনাম, এসএন মিন্স স্টেনাম, স্টেনাম মিন্স টিন, এসএন মিন্স স্টেনাম, স্টেনাম মিন্স টিন, টিন টিন। ঠিক আছে, আবুল খায়েরের ঢিউটিন। আচ্ছা, এবার চলো আমরা একটু দেখি কি কি বলছে। এরপরে দেখো যে এদেরকে আমরা হলো কি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ সম্পন্ন করবো নিচে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে। তাই অ্যালুমিনিয়াম তাহলে কোথায় আছে? অ্যালুমিনিয়াম আছে সবার বেশি সক্রিয়, তাহলে কিসে করবো বলতো? তড়িৎ বিশ্লেষণ। তুমি ইজিলি বুঝতে পারবে এখন। তো তড়িৎ বিশ্লেষণ প্রয়োগের মাধ্যমে আমি কি করতে পারবো বলতো? এই অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি করতে পারবো, মানে ধাতুটাকে আলাদাকরণ করতে পারবো অক্সাইড থেকে। তো এরপরে দেখো বইয়ের এই অংশগুলো একদম সিরিয়ালি মুখস্থ করবা বুঝে বুঝে। এই পদ্ধতিতে প্রথমে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিয়ে তরল করতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইড 2050°C তাপমাত্রায় গলে যায়। এটা একদম দাগাবা, এখানে সুন্দর করে বক্স করবা এবং স্টার চিহ্ন দিবা এইভাবে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক কত? 2050°C তাপমাত্রা, মনে থাকবে ফর এমসিকিউ এবং সিকিউ। এত বেশি তাপমাত্রা তৈরি করা কি হবে? অত্যন্ত কঠিন কাজ। স্বাভাবিক, তুমি 100, 200, 300°C তাপমাত্রা, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801°C তাপমাত্রা, এইটা দেয়াই টাফ। সেখানে 2050, সো মাচ টাফ। এত খরচ তুমি করতে পারবা? আমি করতে পারবো না, এত খরচ করার সময় নেই, ইনভেস্টমেন্ট নেই, তাই না? তুমি একটা জিনিস তৈরি করবা, তার পিছনে তোমার একটা আলাদা ইনভেস্টমেন্ট আছে। সেটা তৈরি করতেই মানে হলো তোমার ওইটা র ম্যাটেরিয়াল বানাইতেই তোমার যদি বেশি খরচ করতে হয়, তাহলে তো তুমি হলো আসলে ফকির হয়ে যাবা। সো ইনভেস্টমেন্টটা বা ইনভেস্টাররা কখনো এই কাজটা করতে চাবে না 2050°C তাপমাত্রা তৈরির জন্য ইনভেস্ট। তখন কি করা যায়? যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইটের সংকেতটা দাগাবা, এইটা সংকেত বহুবার আসছে এমসিকিউতে। ক্রায়োলাইটের নিচে কোনটা সংকেত? সোডিয়াম Na3Al(F6), সোডিয়াম হেক্সা ফেরোঅ্যালুমিনেট। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, অথবা Na3Al(F6) এমনি মনে থাকবে ক্রায়োলাইট। ঠিক আছে, আচ্ছা, ক্রায়োলাইট যোগ করা হয়, এতে কি হবে? অ্যালুমিনিয়ামের যে গলনাঙ্কটা ছিল এটা কিঞ্চিত কমে যাবে। ঠিক আছে, তো অ্যালুমিনিয়ামে অক্সাইড তখন 800 থেকে 1000°C তাপমাত্রার ভিতরে তাকে গলানো যায়। মুদ্রা বিষয়, অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক হলো 2050°। আবার বলতেছে অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক হলো 2050°C। এর মধ্যে যদি ক্রায়োলাইটের সংকেত কি? Na3Al(F6), Na3 সোডিয়াম হেক্সা ফ্লুরোঅ্যালুমিনেট, সোডিয়াম হেক্সা ফ্লুরোঅ্যালুমিনেট। ঠিক আছে, Na3Al(F6), এই ক্রায়োলাইট তুমি যদি যুক্ত করে দাও, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে 2050°C তাপমাত্রা ছিল এটা কমে আসবে। কমে কত হবে? 800 থেকে 1000°। এটা তোমার জন্য কিছুটা বিয়ারেবল। ওকে, তাপমাত্রায় গলে যাওয়া শুরু করবে। এখন অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে আমরা জানি কোন কোন আয়ন আছে? অ্যালুমিনা আর আছে তোমার হলো অক্সাইড আয়ন, তাই তো? Al3+ আর O2- আয়ন আছে। তো এই যে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর তো আলাদা হয়ে যাওয়ার পর গ্রাফাইট কার্বন এর আস্তরণযুক্ত একটি স্টিল পাত্রের মধ্যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের মিশ্রণ নেওয়া হয়। কোন পাত্র? আমাদের গ্রাফাইট কার্বনের রূপভেদ আছে দুইটা, একটা হলো গ্রাফাইট, একটা হিরোক। তার মধ্যে এই যে গ্রাফাইট নিয়ে আমরা কাজ করতেছি, তো গ্রাফাইট কার্বনের আস্তরণযুক্ত একটা স্টিলের পাত্রের মধ্যে আমরা গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের কি নিব? একটা মিশ্রণ নিলাম। এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড এমন ভাবে প্রবেশ করানো হয় যাতে এটি স্টিলের পাত্রকে স্পর্শ না করে। ঠিক আছে, এবার স্টিলের পাত্রকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এবং কার্বন দণ্ডগুলোকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হলো। বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে তড়িৎ বিশ্লেষণ, যেহেতু তড়িৎ নামই তো তড়িৎ বিশ্লেষণ, তড়িতের মাধ্যমে বিশ্লেষিত করা হবে। তাহলে হলো গ্রাফাইটে দেখো কার্বন দণ্ডগুলোকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর স্টিলেরটাকে তোমার হলো ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হলো। এরপরে তোমার হলো বিদ্যুৎ প্রবাহ চালনা করা হলো। তড়িৎ বিশ্লেষণকালে অক্সাইড O2- কোথায় যাবে বলতো? অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে। O2- তো ইলেকট্রন ধার নিয়ে তোমার মাইনাস আকারে ছিল, সে যেটা ধার নিছিল এটা সুন্দর করে ফেরত দিয়ে দিবে অ্যানোডকে। তো অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে তোমার হলো মুক্ত হয়ে গেল, O2 গ্যাস তৈরি করে। আচ্ছা, এবং দ্রবণে বিদ্যমান অ্যালুমিনিয়াম 3+ কোথায় যাবে? ক্যাথোডে। ক্যাথোড থেকে সেই দানকৃত ইলেকট্রন গুলো গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়ে গেল। ওয়াও, হয়ে গেছে, তাই না? এই যে বিক্রিয়াটা জাস্ট। ওকে, দেখো 6 অণু অক্সিজেন মানে অক্সাইড তোমার হলো অক্সিজেন গ্যাসে পরিণত হয়েছে। এখানে তোমার মূলত কয়টা তোমার হলো ইলেকট্রন লাগবে? তোমার লাগবে হলো তোমার 6 × 2 = 12টা। আর হলো অ্যালুমিনিয়াম 3+ ছিল
তোমার তিনটা তিনটা করে 6টা ইলেকট্রন যদি মানে Al3+, ঠিক আছে, একে তুমি যদি মুক্ত করতে চাও, তাহলে তোমাকে এখানে তোমার 3টা ইলেকট্রন দিতে হবে। কয়টা ইলেকট্রন দিতে হবে? 3টা ইলেকট্রন দিতে হবে একে ফেরত। তাহলে তোমার কিসে পরিণত হবে বলো তো? Al এ পরিণত হবে, তাই তো? আবার তুমি যদি একে আরো 3টা ইলেকট্রন দান করো, তাহলে তোমার হলো আরেকটা অ্যালুমিনিয়ামে পরিণত হবে। তো আলটিমেটলি আমি টোটাল কয়টা তাকে ইলেকট্রন দিচ্ছি? ঠিক আছে, 2টা অ্যালুমিনিয়াম 3+ কে আমি টোটাল 6টা ইলেকট্রন দান করতেছি, রাইট? তো 2টা অ্যালুমিনিয়ামকে 6টা ইলেকট্রন দান করার কারণে আমার দুইটা কি হচ্ছে? অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে ধাতুতে, তাই না? কেন লাগতেছে আমার 6টা? কারণ হলো যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করেই তো ছিল সে, এই কারণে। ঠিক আছে, আচ্ছা গেল। এই যে তোমাদের একটা সুন্দর স্টিলের পাত্রে চিত্র দেয়া আছে তড়িৎ বিশ্লেষণের, এই চিত্রটা বাসায় একটু প্র্যাকটিস করবা। কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। এই যে দেখো একটা কার্বন অ্যানোড দেয়া আছে, দুইটা সুন্দর করে। এরা কিন্তু স্টিলের পাত্রের সাথে কোনোভাবেই সংযুক্ত না। এই যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের মিশ্রণ। এই যে দেখো হলো কার্বন ক্যাথোড দণ্ড, গ্রাফাইটের আস্তরণে একটা স্টিলের পাত্র, এবং স্টিলের পাত্রের সাথে কোনোভাবেই কিন্তু এই যে দণ্ডটা কিন্তু কি আছে? যুক্ত অবস্থায় নাই। ওকে, এই যে কার্বন অ্যানোড, আর এই যে তোমার হলো গ্রাফাইট আস্তরণে স্টিলের পাত্র। ওকে, এই যে কার্বন ক্যাথোড, ঠিক আছে, আর গলিত অ্যালুমিনিয়াম। এই তো চিত্র, একটু বাসায় দেখবা। আচ্ছা, এরপরে হলো আমাদের সংকর। এই পর্যন্ত আমাদের ছিল। এরপরে আমাদের একটা সংকর ধাতু নিয়ে একটা কি টপিক আছে, তাই না বাবারা? আচ্ছা, এরপরে তোমার কার্বন বিজারণ ছিল। চার্জ একটু আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার কার্বন বিজারণ ছিল। কার্বন বিজারণটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। কার্বন বিজারণ দেখো, কার্বন বিজারণ স্ববিজারণ, তাই তো? এরপর ছিল কার্বন বিজারণ। আমার সাথে সাথে তোমরা একটু নোট ডাউন করতে পারো কার্বন বিজারণ। আচ্ছা, কার্বন বিজারণে কি বলছে? ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করে আমরা হলো ধাতু নিষ্কাশন করতে পারি। যেমন জিঙ্ক অক্সাইড আছে, ঠিক আছে? কি বলছে? ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করে ধাতু নিষ্কাশন করা যায়। আবার বলতেছি, একটু মাথায় রাখো, আমার সাথে সাথে একবার মনে রাখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ধাতব অক্সাইডের সাথে কার্বনকে, ধাতব অক্সাইডের সাথে ধরো জিঙ্ক অক্সাইড আছে, তারপর ধরো ক্যালসিয়াম অক্সাইড আছে, তার সাথে যদি আমরা কার্বনকে কোনোভাবে উত্তপ্ত করতে পারি, তাহলে কি হবে? ধাতু নিষ্কাশন হবে। কিভাবে হবে? যে ধাতুটা আলাদা হয়ে যাবে, কার্বন এবং অক্সিজেন মিলিত হয়ে কার্বন মনোঅক্সাইড তৈরি করবে। ঠিক আছে, যেমন ধরো তোমাদের বইতে আছে জিঙ্ক অক্সাইড, ফেরাস অক্সাইড, ঠিক আছে, লেড অক্সাইড, সবগুলা অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এটাকে কার্বন বিজারণ পদ্ধতি বলতে পারি। সক্রিয় সিরিজে আমরা জানি কার্বন বিজারণ কাদের মধ্যে হয়ে থাকে? ওই যে জেনো ফিরে সুস্মিতাকে পাবে। হাই, ওকে, দেখো ধরো জিঙ্ক অক্সাইড আছে, তার সাথে আমি কার্বনকে যুক্ত করতেছি। এর মধ্যে কি করব? আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি পাবো বলতো? এই অক্সাইড এই কার্বন নিয়ে নিবে। ঠিক আছে, নিয়ে নিলে কি হবে? জিঙ্ক আলাদা হয়ে যাবে এবং কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। এই যে জিঙ্ক ধাতু আলাদা পাইলাম। ধরো এরপরে এলো যেন ফিরে, ঠিক আছে, ফেরিক অক্সাইড, ঠিক আছে, ফেরাস অক্সাইড, এটার নাম কিন্তু ফেরাস অক্সাইড। হ্যাঁ, এটার নাম কিন্তু ফেরাস অক্সাইড, এটার নাম কিন্তু ফেরাস অক্সাইড। তার সাথে যদি কার্বনকে তুমি উত্তপ্ত করো, তাহলে কি পাবো বলতো? এই যে আয়রন আলাদা হয়ে গেল এবং কার্বন মনোঅক্সাইড পেলাম। ঠিক আছে, ঠিক আমাদের যে মধ্যম সক্রিয় সিরিজের ছিল যারা, এরা আসলে কার্বন বিজারণ দিয়ে থাকে। ঠিক এই প্রসেসে কার্বন বিজারণ হবে, কার্বন মনোঅক্সাইড তৈরি করবে এবং ধাতুটা তুমি আলাদা পেয়ে যাচ্ছ। এই পদ্ধতিটাকে বলা হবে কার্বন বিজারণ পদ্ধতি। সক্রিয় সিরিজে যারা মধ্যম, এরা আসলে এই পদ্ধতিটাকে কি করে? অনুসরণ করে থাকে। এরপরে স্ববিজারণ আছে। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে স্ববিজারণ আছে। এরপর স্ববিজারণে কারা ছিল বলতো? স্ববিজারণে ছিল কম সক্রিয়। ঠিক আছে, সুস্মিতাকে পাবে হাই, কেবলা হাজিয়াজি মানে কপার, মার্কারি এবং সিলভার, এরা কি করবে? এই স্ববিজারণ দিবে। স্ববিজারণ মানে নিজেরা নিজের মধ্যে বিজারণ ঘটাবে। তাহলে তোমার সক্রিয়তা সিরিজ অবশ্যই নিচের দিকে যারা কম সক্রিয়, এরা হলো তোমার কপার, তোমার মার্কারি, সিলভার। ঠিক আছে, এদের অক্সাইড সমূহ মূলত কি করবে? যে অক্সাইডের ক্ষেত্রে কোনো বিজারক যোগ না করে শুধু উত্তপ্ত তুমি যদি করো এদেরকে, তাহলে তারা হলো বিজারণ ঘটায়। ঠিক আছে, এদেরকে এই জন্য স্ববিজারণ বলা হয়। তোমার ধরো এখানে এখন দেখা যাচ্ছে
আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। ওয়াফি কি লিখছো? ক্লিয়ার। হ্যাঁ, 2 থাকলে আস হবে, 3 থাকলে ইক হবে। সক্রিয়তা সিরিজ মানে ওই যে কেনাকে মেকে ফেলো যেন ফিরে সুস্মিতাকে পাবে খেলবে আজ যে পেটাবে আমায়। ইয়েস স্যার, দেখা যায় না, ক্যামেরা অফ হয়ে গেছে স্যার। ক্লিয়ার, অফি ক্লিয়ার। হ্যাঁ, আমাদের অল্প একটু টপিক আছে, তারপরে টপিকটা একটু টানবো। হ্যাঁ দেখো, আর বেশিক্ষণ লাগবে না, সবই জানো। মাগো কিতা হলো, কিতা হলো। হ্যাঁ দেখো, সবই জারণে ধরো এই যে মার্কিউরিক সালফাইড আছে, এর সাথে ধরো অক্সিজেন বিক্রিয়া করতেছিল, তাহলে কি হবে, এরা নিজেরা নিজেদের ভিতরে বিক্রিয়া ঘটাবে। নিজেরা কি করবে, নিজেদের ভিতরে বিক্রিয়া ঘটাবে। বিক্রিয়া ঘটায় এই যে মার্কারিটা আলাদা হয়ে যায়। যেহেতু তরল, এটা লিকুইড আকারে থাকে, যেহেতু এটা তরল, এটা লিকুইড আকারে থাকে, ঠিক আছে। আমরা জানি মার্কারি বা তোমার পারদ এটা তরল আকারে থাকে। এবং এই যে সালফার, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এই যে দেখো, মার্কারি নিজেই তৈরি হলো, ঠিক আছে, এবং এখান থেকে নিজেরাই কোনো না কোনো ভাবে আলাদা হয়ে গেল। এটাই হলো তোমার স্ববিজারণ পদ্ধতি, ঠিক আছে। তো স্ববিজারণে তোমাদের যে বিক্রিয়াগুলো দেওয়া আছে, এই বিক্রিয়াগুলো জাস্ট একটু দেখবা, এই একটা বিক্রিয়া লিখলেই চলবে। এবং স্ববিজারণ কাদের ক্ষেত্রে হয়, যারা কম সক্রিয়। তোমার হলো কেবলা, হাজি হাজি, কপার, মার্কারি এবং সিলভার। ওকে, মনে থাকবে? জি মনে থাকবে। আচ্ছা, আমাদের 4টা ধাপ কমপ্লিট। আমরা অক্সাইড, দেখো সবগুলোর ক্ষেত্রে আমরা অক্সাইডকে আলাদা করতে পারলাম। এখন অক্সাইড থেকে আলাদা করার পর আমার কাজ কি, ধাতুটাকে বিশুদ্ধকরণ করতে হবে। এরপরে কাজ কি, আমার ধাতু বিশুদ্ধকরণ করতে হবে। এটা এই টপিকটা বাসায় একটু রিডিং দিবা, ঠিক আছে। বিশুদ্ধকরণ, আচ্ছা বিশুদ্ধকরণ কিভাবে করা যায় আমি জাস্ট বলে দিচ্ছি। এই টপিকটা বাসায় ভালো করে রিডিং দিবা। যে বিগলক যোগ করার পদ্ধতি, আর একটা আছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধন করা যেতে পারে, কপার ধাতুর বিশুদ্ধকরণ করা যেতে পারে। 2টা টপিক আছে। আর একটা আছে তোমার হলো আয়রন নিষ্কাশন প্রক্রিয়া। এই তো, আর তেমন কিছু নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটু বইটা বের করো। বইয়ের মধ্যে হলো তোমার 245 নম্বর পেজে যাও। দেখো দেয়া আছে যে উপরে উল্লেখিত বিজারণ পদ্ধতিতে আমরা প্রত্যেকটা ধাতু পাইলাম, অক্সাইড আলাদা করতে পারছি। এখন আমার এই ধাতুটাই মূলত এখন ফিল্ট্রেট করতে হবে। এতেও কিছু পরিমাণ অপদ্রব্য যুক্ত থাকে, আমরা একদম শিওর হচ্ছি না যে এখানে আসলে একদম টোটালি আমি কি পাচ্ছি, ধাতু পাচ্ছি। এখানেও কিছু অপদ্রব্য অল্প কিছু পরিমাণ মিক্স থাকতে পারে। এখন এটাকে আমরা কি করব, কি বিশুদ্ধকরণ করব, তাহলে আলটিমেটলি পেয়ে যাব। আচ্ছা, যে বিগালক, ঠিক আছে, যোগ করার পদ্ধতি, উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতুর মধ্যে কিছু খনিজমল দ্রবীভূত থাকতে পারে। এই খনিজমল অপসারণ করার জন্য যে পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে। তার মানে এখান থেকে সংজ্ঞা আমার মনে রাখতে হবে, বিগালক যোগ করতে হয়, ঠিক আছে। বিগালক যোগ। তো বিগালক যোগ বলতে কি বোঝাচ্ছে, যে আমার যে কার্বন বিজারণের মাধ্যমে আমার যেখানে খনিজ মলটা বের হয়ে যাচ্ছে, এর মধ্যে এখান মানে এই খনিজ মলটা অপসারণ করার জন্য আমি যে পদার্থটা মূলত যোগ করব, ওটাই হলো বিগালক। তো খনিজ মল ক্ষারকীয় হলে আমার হলো অ্যাসিডীয় বিগালক যোগ করা হয়। আর খনিজ মল যদি অ্যাসিডিক হয়, তাহলে তোমার ক্ষারকীয় বা ক্ষারীয় বিগালক যোগ করা হয়। যেমন অ্যাসিডিক বিগালক হিসেবে আছে তোমার হলো সালফার ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, যেটা বালি। ওকে, আর ক্ষারকীয় বিগালক হিসেবে আছে তোমার হলো চুন, ক্যালসিয়াম অক্সাইড। এর একটা এমসিকিউর জন্য দাগাবা, তাহলে একটু সাইডে আমরা একটা লিখে রাখতে পারি তোমাদের বইয়ে, ঠিক আছে। অ্যাসিডিক বিগালক আছে, অ্যাসিডিক বিগালক আছে তোমার হলো সিলিকন ডাইঅক্সাইড। আর তোমার হলো বেসিক ক্ষারকীয় বিগালক আছে, ক্ষারকীয় বিগালক আছে তোমার হলো চুন বা ক্যালসিয়াম অক্সাইড। এই দুটো একটু এমসিকিউর জন্য কি দাগায় রাখো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে দেয়া আছে যে বিগালক এবং খনিজ মল একত্র হয়ে ধাতুর মল বা ধাতুমল তৈরি করে। ধাতুমল গলিত ধাতুতে দ্রবীভূত হয় না বলে উপর থেকে ধাতুমলকে গলিত ধাতু থেকে আলাদা করে ফেলা হয়। আর বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত ধাতু বিশুদ্ধ নয়। এই অবিশুদ্ধ ধাতুকে আসলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে ধাতু বিশোধন বা বিশুদ্ধ করা হয়। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি তোমাদের এই যে বইয়ে আলোচনা করা আছে, একটু দেখো 245 নম্বর পেজে একটু লক্ষ্য করো। দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনে অবিশুদ্ধ ধাতুকে অ্যানোড এবং বিশুদ্ধ ধাতুর একটি পাতকে ক্যাথোড হিসেবে ধরা হয়। এই লাইনটা একটু দাগাবা। তাহলে হলো তোমার অবিশুদ্ধ ধাতুকে অ্যানোড, তড়িৎ বিশ্লেষণ, এটা আর একটা হলো তোমার তড়িৎ বিশ্লেষণ। এখানে একটু লিখে রাখতে পারো তড়িৎ বিশ্লেষণের মধ্যে, সেটা হলো যে অবিশুদ্ধ ধাতুকে অ্যানোডে যুক্ত করব। অবিশুদ্ধ
আমরা ধাতুকে কোথায় যুক্ত করব? অ্যানোডে যুক্ত করব, ঠিক আছে, অ্যানোডে যুক্ত করব। আর আরেকটা কথা কি বলছে, যে তোমার হলো বিশুদ্ধ ধাতুর একটি পাতকে তোমার ক্যাথোডে, বিশুদ্ধ ধাতুর পাতকে আমরা কোথায় যুক্ত করব? তোমার ক্যাথোডে যুক্ত করব। এই দুইটা লাইন একটু দাগায় রাখবো, ঠিক আছে। তো যুক্ত করলাম। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে ধাতুকে বিশুদ্ধ করার বা করতে হবে, তার লবণের দ্রবণকে ব্যবহার করা হয়। যখন তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ যখন প্রবাহিত করা হয়, তখন অ্যানোড থেকে ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, যেটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম, ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করে আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে। অপরদিকে ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ ধাতু হিসেবে ধাতব পাতে জমা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু এবং অন্যান্য ধাতু বিশোধন করা যেতে পারে, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম। ওকে, তার মানে হলো অ্যানোডে তোমার হলো কি যাবে? অ্যানোডে গিয়ে তোমার হলো যে তোমার ইলেকট্রন আগে নিয়েছিল নেগেটিভ, সে যাবে। কারণ ঘটনা হলো যে অবিশুদ্ধ, সে কি করবে? ইলেকট্রন সুন্দর করে গ্রহণ করবে। তো গ্রহণ করার কারণে সে মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে তোমার হলো বিশুদ্ধ অবস্থা প্রকৃতিতে পাওয়া যাবে। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধকরণ দেওয়া আছে এখানে। 98% বিশুদ্ধ বিজারণ প্রক্রিয়ায় পাওয়া যেতে পারে। একে তড়িৎ বিশোধন পদ্ধতি প্রয়োগ করে 99.9% বিশুদ্ধ কপার তৈরি করা যেতে পারে। এতটুকু পর্যন্ত তোমরা পড়লেই চলবে। আর তড়িৎ বিশ্লেষণের কপারের কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, একদম ইজি বিক্রিয়া। কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিউপ্রাসে পরিণত হয়, এবং কিউপ্রাস তোমার দুইটা ইলেকট্রন আবার গ্রহণ করে কপারে পরিণত হয়, ঠিক আছে। আর আমরা জানি যে অবিশুদ্ধ কপার অ্যানোড থেকে, অবিশুদ্ধ কপার, দেখো অবিশুদ্ধ কপার কিন্তু অ্যানোডে যুক্ত অবস্থায় ছিল। অবিশুদ্ধ কপার অ্যানোড থেকে কপার 2+এ, ঠিক আছে, দ্রবণে গমন করে। 246 নম্বর পেজে যাও। এগুলা তোমরা রিডিং দিলে পারবা, এগুলা অলরেডি এই টাইপের কথাবার্তা বলা হয়েছে। ওকে, তোমরা যেই পেজটাতে যাবা সেটা হলো 247 নম্বর পেজে যাও। 247 নম্বর পেজে, সবাই 247 নম্বর পেজে যাও। বারবার বলতেছি, 200 বইয়ের 247 নম্বর পেজে যাও। 247 নম্বর পেজে তোমার যে ছকটা আছে, ছকটা, ঠিক আছে, ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, ফর এমসিকিউ প্লাস আমরা বলতেছি শর্ট কোশ্চেন, ঠিক আছে, প্লাস ক নাম্বার কোশ্চেন। ছকে কি আছে? তোমার আকরিকের নাম দেয়া আছে, যেমন মার্কারি, ঠিক আছে। মার্কারি কোন আকরিক, বা মার্কারির আকরিকের নাম কি? সিন্নাবার। ওকে, জিঙ্ক, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক সালফাইড। ক্যালামাইন আছে জিঙ্ক কার্বনেট। লেডের আছে গ্যালেনা। আয়রন আছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট। Fe3O4, Fe2O3, Fe2O3 3 অনু পানি, লিমোনাইট। কপার আছে কপার পাইরাইট, ঠিক আছে, চালকোসাইট। অ্যালুমিনিয়ামের আছে বক্সাইট একটাই। সোডিয়ামে আছে সাগরের পানি, যেটাকে লবণ বলি আমরা। আর ক্যালসিয়ামে আছে তোমার হলো চুনা পাথর, ক্যালসিয়াম কার্বন। প্লিজ এই ছকটা একদম যেন মুখস্থ থাকে, একদম যেন কি থাকে? মুখস্থ থাকে। এখান থেকে একটা এমসিকিউ পাবাই পাবা, মাস্ট পাবা, আসবেই। এখান থেকে একটা এমসিকিউ আসবেই আসবে, ঠিক আছে। ওকে, আমাদের ধাতুর নিষ্কাশন শেষ, আমাদের ধাতু নিষ্কাশন শেষ। এখন আমরা একটা টপিকে যাই। সেই টপিকটা হলো আর বেশি নেই, অল্প কথাবার্তা আছে, তারপরে আমাদের চ্যাপ্টার শেষ। বেশি বলবো না, জাস্ট এখান থেকে ইম্পর্টেন্ট কথাবার্তাগুলোই বলবো, ঠিক আছে। তো দেখো, সংকর ধাতু, তোমাকে এখান থেকে যেটা পড়তে হবে, নির্বাচিত সংকর ধাতু। সংকর ধাতুর সংজ্ঞাটা পড়ো, যে কতগুলো ধাতুকে একত্রে গলানোর পর, কতগুলো ধাতুকে একত্রে গলানোর পর যে সেই গলিত যে মিশ্রণ ছিল, সেই মিশ্রণটাকে তুমি যদি ঠান্ডা করো, মিশ্রণটাকে যদি ঠান্ডা করো, যে ধাতুর মিশ্রণটা পাবা সেটাই মূলত সংকর ধাতু। সেটাই মূলত কি? সংকর ধাতু। সংকর ধাতুর ইংলিশটা কি? অ্যালয়, ঠিক আছে। সংকর ধাতুর ইংলিশটা কি? অ্যালয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সংকর ধাতু কি পাইলাম? যে কতগুলো ধাতুকে একত্রে আমি যদি গলাই, গলানোর পরে যে মিশ্রণটা পাবো, সেই মিশ্রণটাকে যদি আলটিমেটলি আমি কি করব? ঠান্ডা করি। ঠান্ডা করলে যে আসলে মিশ্রণ পাবো, বা যে ধাতুর মিশ্রণটা পাবো, সেটাই মূলত সংকর ধাতু। তো সংকর ধাতু রিলেটেড কয়েকটা কথাবার্তা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলোকে আমি একটু অন্যভাবে নোট করছি। খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 পর্যন্ত সময়কালকে কি যুগ বলা হয়? তাম্র যুগ বলা হয়। এটা একটু দাগাবা। খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 পর্যন্ত সময়কালকে কোন যুগ বলা হয়? তাম্র যুগ বলা হয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কারণ এই সময় তামা দিয়ে মানুষ আসলে গয়না, অস্ত্র, তারপর যন্ত্রপাতি তৈরি করতো। কিন্তু তামা নরম ধাতু বিধায়
এই ধাতু দিয়ে যে অস্ত্র এবং যন্ত্রপাতি তৈরি করা হতো সেটা বেশি দিন পর্যন্ত আসলে স্টেবল থাকতো না। সেজন্য সেই প্রাচীন কালেই মানুষ হলো গলিত কপারের সাথে গলিত কি মিশ্রণ করছে, এখানে গোল দিবা, টিন মিশ্রণ করছে। তো মিশ্রণ করার পর নতুন একটা জিনিস তৈরি করছে, তার নাম হলো ব্রোঞ্জ। নতুন কি করছিল? নতুন একটা জিনিস তৈরি করছিল, তার নাম হলো ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জের মধ্যে আমরা কি পাচ্ছি বলতো? কপার, কপারের সাথে আমরা টিন যুক্ত করতেছি, কপার প্লাস টিন, কপার প্লাস টিন যুক্ত করে আমরা কি পাচ্ছি? ব্রোঞ্জ পাচ্ছি। মনে থাকবে? এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, কপার প্লাস কপারের সাথে আমি কি যুক্ত করলে ব্রোঞ্জ পাবো? কপারের সাথে টিন যুক্ত করলে আমি ব্রোঞ্জ পাবো। ব্রোঞ্জ মূলত একটি সংকর ধাতু। প্রাচীনকালে মানুষের সংকর ধাতু ব্রোঞ্জ আবিষ্কার ছিল আসলে একটা যুগান্তকারী ঘটনা। আর এই ব্রোঞ্জের যুগটাকে আমরা কি বলবো? খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1000 পর্যন্ত। এইটা একটু লাইনটা দাগাবা। তার মানে এখান থেকে মোটামুটি ভাবে দুইটা এমসিকিউ আসার মতো আছে। তাম্র যুগ কোনটা, তোমার ব্রোঞ্জ যুগ কোনটা, এখান থেকে একটা, আর একটা তোমার টিন তৈরি হয়েছে কিভাবে, সরি ব্রোঞ্জ তৈরি হয়েছে কিভাবে, তামার সাথে বা কপারের সাথে যদি আমি টিন যুক্ত করি। ওকে, আচ্ছা ভাইয়া, এরপর তোমাদের বইয়ে এরকম একটা ছক আছে, এরকম একটা ছক আছে, দেখো এই ছকটার এখানে 100% দিবা, স্টার চিহ্ন তো দিবাই, 100% দিবা। এখান থেকে যে কোনো একটা তোমাদের ব্যবহার আসতে পারে। ইয়েস ইয়েস ইয়েস, ওয়াফি, ভেরি গুড। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতেছো এবং খুবই মনোযোগী। দেখো স্টিল এখান থেকে এমসিকিউ তো আসবেই এবং খ নাম্বার কোশ্চেনও আসে। যে দেখো প্রথমে দেখো ছকটাতে আছে লোহা, ঠিক আছে, 99%, কার্বন 1%। তার মানে স্টিলটা দাগাবা ভালো করে। স্টিলের পার্সেন্টেজে লোহা কতটুকু আছে? 99%, ঠিক আছে, কার্বন আছে 1%। এটা ব্যবহারটা দেখবা, রেলের চাকা, লাইন, ইঞ্জিন, জাহাজ, যানবাহন, ক্রেন, যুদ্ধাস্ত্র, ছুরি, কাঁচি, ঘড়ি, স্প্রিং, চুম্বক, কৃষি ইত্যাদি যন্ত্রপাতিতে। আচ্ছা, এরপরে মরিচাবিহীন ইস্পাত, এটা অনেকবার আসছে, স্টেইনলেস স্টিল। পরীক্ষার কোশ্চেনে এটাই আসবে, স্টেইনলেস স্টিল। এখানে তোমার আসলে লোহার পার্সেন্টেজ কত? 74%। ক্রোমিয়ামের পার্সেন্টেজ কত? 18%। নিকেলের পার্সেন্টেজ কত? তোমার হলো 8%। ব্যবহার কি কি? ছুরি, কাঁটা চামচ, পাকঘরের সিঙ্ক, রসায়ন শিল্পের বিক্রিয়াপত্র, অস্ত্রোপচারের যন্ত্রপাতি। গেল। পিতল, পিতলে তোমার কপার কতটুকু থাকে? 65%। এটা অনেক ইম্পর্টেন্ট, পিতলটা বা ব্রাশ মনে রাখবা। 65% কপার থাকবে, জিঙ্ক থাকবে 35%। ব্যবহার কি কি? অলংকার, কক্সবাজারের বিয়ারিং, বৈদ্যুতিক সুইচ। এটা কেন বেশি ইম্পর্টেন্ট? এই আমরা রেগুলার লাইফে বৈদ্যুতিক সুইচ ব্যবহার করি, এই জন্য আসলে আমার এই পিতলটা বেশি আসে। এরপর হলো কাঁসার থালা বাসন আমরা ব্যবহার করি, ব্রোঞ্জ। কপার থাকে কতটুকু? 90%, টিন থাকবে 10%, ঠিক আছে। ডুরালোমিন, ডুরালোমিনটা একটু স্টার চিহ্ন দিবা, যে ডুরালোমিন আসলে উড়োজাহাজের বডি তৈরিতে ব্যবহার করা হয়, এই কারণে এটা আমাদের কি এমসিকিউতে আসে। অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট আছে? 95%। কপার আছে 4%। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম লোহা, এটা আছে মোটামুটি ভাবে তোমার 1%। এটা আছে কতটুকু? 1%, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে তোমার আছে হলো তোমার 24 ক্যারেট স্বর্ণ, 24 ক্যারেট স্বর্ণ, 24 ক্যারেট স্বর্ণ। এই 24 ক্যারেট স্বর্ণের মধ্যে আসলে কারা কারা আছে এটা তোমাকে দেখতে হবে। এটা কিন্তু অনেকবার আসছে এমসিকিউতে। ওকে, আচ্ছা, দেখাচ্ছ আমার সাথে সাথে। দেখো 100%, 24 ক্যারেট মানে হলো 100%। ডেন্টিস্ট্রি, মুদ্রা, ইলেকট্রনিক সংযোগ, ঠিক আছে, এটা এমনি মনে থাকবে তোমার কাছে। 24 ক্যারেট মানে একদম 100% স্বর্ণ। 22 ক্যারেট বলতে বোঝা যায় স্বর্ণ থাকবে 91.67%, কপার এবং অন্যান্য ধাতু থাকবে এত পার্সেন্ট। আর 21 ক্যারেটে স্বর্ণ কতটুকু থাকবে এটা একটু মনে রাখবা। তার মানে এই ছকের মধ্যে তোমাকে সবচেয়ে ভালো করে পড়তে হবে ডুরালোমিন, স্টেনলেস স্টিল। একদম ভালো করে পড়বা, এই দুটো থেকে বারবার 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 কোশ্চেন আসছে, ঠিক আছে। স্টেনলেস স্টিল, ডুরালোমিন ভালো করে পড়বা। এছাড়া তুমি হলো কাঁসা, পিতল এবং স্টিলটা একটু মনোযোগ দিয়ে পড়ে রাখবা। ওকে ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো তোমার একটি অধিক সক্রিয় ধাতুর উপর তোমার প্রলেপ, আমাদের যে ক্ষয় হয়, ক্ষয় হয় না, আমরা যে এত কিছু ব্যবহার করি, এত কিছু তোমার হলো ধরো ঘড়ি ব্যবহার করতেছি, লোহা ব্যবহার করতেছি, এরা বিভিন্ন রকম ভাবে ক্ষয় হয়। এই ক্ষয়টাকে আসলে কিভাবে রোধ করা যায়? রোধ করা যায় যে আমরা যদি একটি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেই, তাহলে আসলে তোমার দেখা যাচ্ছে ক্ষয় রোধ করা যেতে পারে। কয়টা উপায় দেওয়া যেতে পারে? দুইটা উপায় দেওয়া যেতে পারে। একটা হলো ইলেকট্রোপ্লেটিং, একটা আছে তোমার হলো গ্যালভানাইজিং, এবং আরেকটা এর সাথে তোমরা যুক্ত করে রাখতে পারো ভলকানাইজিং, ঠিক আছে, ভলকানাইজিং। ওকে, এটা মনে রাখতে পারো। আরেকটা আছে ভলকানাইজিং। আচ্ছা, এখন ইলেকট্রোপ্লেটিং আর তোমার গ্যালভানাইজিং কি? ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি দেখো,
সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে ইলেকট্রো মানে হলো তোমার তড়িৎ বিশ্লেষণ, এটা ইজিলি বোঝা যায়। একটি ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হবে ইলেকট্রোপ্লেটিং। সংজ্ঞাটা মনে রাখবা। কি মনে রাখবো? সংজ্ঞা মনে রাখবো। ওকে, এক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। এই লাইনটা ইম্পর্টেন্ট। কি বলবো? ইলেকট্রোপ্লেটিং এ যে ধাতুর প্রলেপ দিতে হবে, যে ধাতুর প্রলেপটা তুমি দিবা, ঠিক আছে, তাকে ব্যাটারির কোন প্রান্তের সাথে যুক্ত করতে হবে? ধনাত্মক প্রান্ত। দেখো এগুলা কিন্তু এমসিকিউ তে আসে, বারবার বলতেছি, এগুলা কিন্তু একটু ঘুরায় পেঁচায় যদি এমসিকিউ দেয়, এগুলা কিন্তু এমসিকিউ তে আসে। ঠিক আছে, যে প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, ঠিক আছে, ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি চালনা করলে ইলেকট্রোপ্লেটিং করা হয়। যেমন লোহার থেকে আসলে কপার ধাতু তোমার কম সক্রিয়, তো কপার ধাতুর যদি আমরা প্রলেপ দেই তাহলে কপার সালফেটের একটি দ্রবণ দেওয়া হয় এবং কপার দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, যেহেতু এটা প্রলেপ দিব, এবং লোহার দণ্ডকে আমি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, কারণ কি লোহার উপরে আমি প্রলেপ দিব। আচ্ছা, গেল তড়িৎ প্রবাহিত করলাম। তড়িৎ প্রবাহকালে কপার দণ্ডের কপার দুটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়নে পরিণত হয়, ঠিক আছে, দ্রবণে চলে যাবে। আচ্ছা, গেল। এটার মনে তোমাদের বইয়ের মধ্যে ছোটখাটো বিক্রিয়া দেয়া আছে, লাগবে না, এই বিক্রিয়া তোমরা ইজিলি পারবা, ঠিক আছে, তেমন একটা কঠিন কিছু না। কপার 2+, হ্যাঁ। এরপর দেখো গ্যালভানাইজিংটা একটু দেখবা, সংজ্ঞাটা দেখবে। যে কোনো ধাতুর উপর জিঙ্কের যদি প্রলেপ দিই, কিসের প্রলেপ? জিঙ্কের যদি প্রলেপ দেই তাহলে তাকে গ্যালভানাইজিং বলা হয়। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের কোনো রকম প্রয়োজন নাই। কোন ধাতুর উপর যদি আমি সোজাসুজি জিঙ্কের প্রলেপ দিয়ে দিই তাকে আমি গ্যালভানাইজিং বলতে পারবো, তাকে কি বলবো? গ্যালভানাইজিং পড়তে পারবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, কতজন আছি আমরা? ওরে, এখন অনেকজন। তোমাদের যদি সামনে বার্ষিক পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা টপিক আছে ইম্পর্টেন্ট, সেটা একটু তোমরা স্টার চিহ্ন, 2টা স্টার দিবা, হ্যাঁ, এই টপিকটার উপর। সেটা হলো রিসাইকেল করতে হবে। যে ধাতু যদি পুনঃপ্রক্রিয়াজাতকরণ করতে হয় সেটাকে রিসাইকেল করতে হবে, ঠিক আছে। যে পরিত্যক্ত ধাতু থেকে ব্যবহার উপযোগী ধাতু তৈরি করতে হবে। আচ্ছা, পরিত্যক্ত ধাতু থেকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে আমরা কি বলবো? ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। যেমন পরিত্যক্ত অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলকে আমি যদি অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় দিয়ে দেই তাহলে অ্যালুমিনিয়াম ধাতু কি হবে? পুনঃপ্রক্রিয়াজাতকরণ হবে। পরিত্যক্ত লোহা তৈরির কারখানায় যদি প্রেরণ করে লোহা ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ করা হবে। আমেরিকায় যে কপার ব্যবহৃত হয় সেই কপারের প্রায় 21% কপার, এটা দেখাবা, পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি করে ইউরোপে যে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় সেই অ্যালুমিনিয়ামের 60% আসে তোমার হলো রিসাইকেলের মাধ্যমে, ঠিক আছে, ওকে, শেষ। এরপরে আসতেছি আমাদের মেইন টপিক। এই টপিকটা শেষ হলেই আমাদের আজকের মতো ক্লাস শেষ, হ্যাঁ, জাস্ট 5 মিনিট লাগবে। এই টপিকের উপরে কি দিবা? এইভাবে 100% দিবা, প্লাস স্টার চিহ্ন দিবা, ট্রিপল স্টার, যে কোনো সময় আসতে পারে, প্লাস সিকিউ প্লাস এমসিকিউ, এই টপিকটা, ঠিক আছে। এই টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে, আমি বারবার বলতেছি, এই টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে। প্রথম লাইন দেখো, আমি লাইন বাই লাইন মোটামুটি বোঝানোর চেষ্টা করব এবং যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো তোমাদেরকে দাগাই দিব। সালফার অধাতু, সালফার একটা অধাতু। এখন আমরা সেই অধাতুর নিষ্কাশন করব। কি করব? সেই তোমার হলো খনিজ অধাতুর কি করব? নিষ্কাশন করব। তাহলে খনি থেকে যে অধাতু সমূহ পাওয়া যায় তাদেরকে আমরা খনিজ অধাতু বলে থাকি। সালফার একটা হলো খনিজ অধাতু এবং খনি থেকে আমরা সেই সালফারটাকে সংগ্রহ করব, তার মানে নিষ্কাশন করতে হবে। তো সালফার আসলে কি বর্ণের এটা ফার্স্টে মনে রাখতে হবে। সালফার হলো হলুদ বর্ণের। সালফারের খনি মাটির অনেক নিচে থাকে। এটা কোন পদ্ধতির মাধ্যমে? আমি ফার্স্টেই বলছিলাম, এটা হলো ফ্রাশ পদ্ধতির মাধ্যমে তোমার খনি থেকে নিষ্কাশন করা যায়। এই ক্ষেত্রে মাটির অনেক নিচে সালফারের খনির মধ্যে 3টি এককেন্দ্রিক, কয়টা? 3টা এককেন্দ্রিক পাইপ প্রবেশ করানো হয়, যাকে ফ্লাশ পাইপ বলে। তাকে কি বলা হয়? ফ্লাশ পাইপ বলে। সালফার হলো 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়ে যায়? গলে যায়। এই লাইনটা বিশেষ করে দেখাবা, তাহলে সালফারের গলনাঙ্ক কত? 115 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা, এই জন্য সালফারের গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রায় পানি, গরম পানি মানে সুপার হিটেড ওয়াটার 3টি এককেন্দ্রিক নলের বাইরের পাইপ দিয়ে প্রবাহিত করা হয়, যাতে গরম পানির তাপমাত্রায় সালফারটা গলে যায়।
আচ্ছা, আমরা জানি এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক কত, আমরা জানি 100°C, কিন্তু চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এভাবে অতিরিক্ত চাপে 100°C থেকে 374°C তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো একটা তাপমাত্রায়, ঠিক আছে, পানিকে সুপার হিটেড ওয়াটার বলা হয়। তাহলে সুপার হিটেড ওয়াটারের সংজ্ঞা আমরা পড়বো। সংজ্ঞাটা কি বলতো, যে অতিরিক্ত চাপে, এখান থেকে হলো পড়বা, অতিরিক্ত চাপে 100°C থেকে 374°C তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো তাপমাত্রার পানিকে সুপার হিটেড ওয়াটার বলে। ঠিক আছে, সো এই জায়গা থেকে সুপার হিটেড ওয়াটার, এই জায়গা থেকে আমাদের ক নাম্বার কোশ্চেনে আসতে পারে যে সুপার হিটেড ওয়াটার কাকে বলে। তো 100°C তাপমাত্রা থেকে 374°C তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো তাপমাত্রার পানিকে আমরা কি বলবো, সুপার হিটেড ওয়াটার বলবো। খুব মনোযোগ দিয়ে এই লাইনটা দাগাবা, ঠিক আছে। আচ্ছা, এবার সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে তোমার 20 থেকে 22 বায়ুমণ্ডলের চাপের, এগুলা জাস্ট রিডিং দিবা। বাতাস প্রবাহিত করা হলো একদিকে বাইরের পাইপ দিয়ে গরম পানির চাপে, এবং সবচেয়ে ভেতরের পাইপ দিয়ে বাতাসের চাপে গলিত সালফার মাঝের পাইপ দিয়ে মাটির ভিতর থেকে উপরের দিকে উঠে আসবে এখন, ঠিক আছে। আচ্ছা, জমা হইলো। এরপরে দেখো আমাদের সালফারের ব্যবহারটা তোমরা একটু পড়বা, বইয়ের মধ্যে দেওয়া আছে যে সালফার আসলে কি কি কাজে ব্যবহার করা যেতে পারে। সালফার আসলে সালফিউরিক অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তারপরে রাবারকে টেকসই করার জন্য রাবারের মধ্যে সালফার যোগ করা হয়, একে কি বলা হয়, ভলকানাইজিং। এই যে দেখো আমি তোমাদেরকে একটা শব্দ বলছিলাম না, যে ইলেকট্রোপ্লেটিং, তারপরে ধরো মনে করো গ্যালভানাইজিং, আর একটা বলছিলাম তোমার ভলকানাইজিং। তো ভলকানাইজিং জিনিসটা কি, যে রাবারকে তুমি যদি টেকসই করতে চাও তার মধ্যে যদি সালফার যোগ করো, মানে সালফার যদি যে কোনো জায়গায় যোগ করো রাবারের উপরে, তাহলে সেটাকে বলবো আমরা ভলকানাইজিং, ঠিক আছে। আচ্ছা, সো এটা নিয়ে আবার কখনো মানে ভুলে যাও, এটা ক নাম্বার কোশ্চেনে আসে কিন্তু, যে ভলকানাইজিং কি। তো তুমি তো পড়ে আসছো ইলেকট্রোপ্লেটিং কি, গ্যালভানাইজিং কি, তারপর তোমার হলো এই তো, ঠিক আছে, তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোলাইটিং, এগুলো তো তোমার মোটামুটি পড়ে আসছো। কিন্তু ভলকানাইজিং এনিহাও তোমার যদি মিস হয়ে যায়, তাহলে তখন তোমার মনে হবে কি, আচ্ছা ভলকানাইজিং মনে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা মানে গ্যালভানাইজিং হওয়ার কথা। তখন তুমি সুন্দর করে জিঙ্কের প্রলেপ দিয়ে দিবা। জিঙ্কের প্রলেপ না, রাবারকে টেকসই করার জন্য রাবারের উপরে সালফারের যদি প্রলেপ দেওয়া হয় তখন তাকে ভলকানাইজিং বলে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, সালফাইড দ্বারা বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করার ক্ষেত্রে সালফারকে ব্যবহার করা যেতে পারে। সালফানাইট, ঠিক আছে, সরি সালফানাইট দ্বারা এটা দেখাবা, সালফানাইট দ্বারা বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করা হয়। সালফানাইট ব্যাকটেরিয়া ধ্বংস করে। সালফানাইট প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়। সালফানাইট ওয়ার্ডটা দেখো, সালফানাইট, ঠিক আছে, মনে থাকবে, জি মনে থাকবে, ক্লিয়ার। ওকে, চলো এবার আমরা সালফারের বিভিন্ন যৌগ নিয়ে আলোচনা করি, এটাই শেষ। এরপর তোমাদের বইয়ে দেখো এরকম একটা ফ্লাশ পদ্ধতির কি দিয়ে আছে, চিত্র দিয়ে আছে, চিত্রটা একটা দেখবা। এই যে একটা যন্ত্র, তিনটা পাইপালা যন্ত্র, এই যে এই দিক দিয়ে সুপার হিটেড ওয়াটার তোমার হলো 100 থেকে 374°C তাপমাত্রার ভিতরে থাকবে, ঠিক আছে। উত্তপ্ত পানি এই দিক দিয়ে প্রবেশ করানো হচ্ছে। এই যে তোমার মাটির গভীরের দিকে কি আছে, সালফার আছে। সালফারটা তরল হয়ে যাচ্ছে, আগে ছিল তোমার শিলা, তরল হয়ে যাচ্ছে তাপের কারণে। এই যে তরল সালফার এই যে তোমার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে বায়ুর চাপ দেওয়া হচ্ছে। তো এদিক দিয়ে বায়ুর চাপ দেওয়া হচ্ছে, এদিক দিয়ে সুপার হিটেড ওয়াটার দেওয়া হচ্ছে, আর এদিক দিয়ে তোমার তরল সালফারটা বের হয়ে যাচ্ছে। এই তো সালফারকে মানে উত্তোলন করতে পারতেছে ফ্লাশ পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, এবার হলো তোমার সালফার ডাইঅক্সাইড। ওকে, এই টপিকটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইড। আর একটু পড়া বাকি, দেখো সালফারকে বাতাসের অক্সিজেনের সাথে যদি উত্তপ্ত করা যায় তাহলে আমরা কি পাবো, সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার প্লাস বাতাসের অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে কি পাচ্ছি বলতো, সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, ক্লিয়ার। এটা একদম ইজি তোমাদের জন্য। সালফার ডাইঅক্সাইড গ্যাস কি হবে, অত্যন্ত বিষাক্ত, এটা লাইনটা দেখাবা। এই গ্যাস যদি নাক বা মুখের মধ্য দিয়ে কোনোভাবে শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে তোর শরীরের বিভিন্ন অংশ আসলে ক্ষতি হবে। সালফার ডাইঅক্সাইড গ্যাস চোখে প্রবেশ করলে চোখে জ্বালা পোড়া তৈরি করে। কয়লার মধ্যে যদি সালফার থাকে বা পেট্রোলিয়াম তেলের মধ্যে যদি সালফার থাকে, তবে কয়লা বা তেলকে বাতাসে পোড়ালে কয়লা বা তেলের মধ্যে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তীব্র ঝাঁঝালো সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এই গ্যাস বায়ুমণ্ডলে চলে যায়। যখন বৃষ্টি হয় তখন এই গ্যাস পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। সেদিন মনে তোমাদেরকে একটু হালকা পাতলা 8 নম্বর চ্যাপ্টারে বুঝিয়েছিলাম সালফিউরাস অ্যাসিডের কথা, এবং উৎপন্ন করে, যেটি বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে যায়। এই বৃষ্টিকে মূলত আমরা হলো অ্যাসিড বৃষ্টি বলে থাকি। দেখো সালফিউরিক অ্যাসিড ডিরেক্ট তৈরি হয় না, আবার বলতেছি সালফিউরিক অ্যাসিড ডিরেক্ট তৈরি হয় না, ঠিক আছে স্যার, পারি স্যার এগুলা, ভেরি গুড জুই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড ডিরেক্ট তৈরি হয় না,
তোমার আগে সালফিউরাস অ্যাসিড তৈরি করে, তারপরে আবার একটা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এগুলা মূলত আসলে আলটিমেটলি কি বলতো, অ্যাসিড বৃষ্টি। হ্যাঁ, এগুলো অ্যাসিড বৃষ্টি আকারে পড়া হয়, বাট মাথায় গুলাই যায়। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করতে। 10 নম্বর চ্যাপ্টারটা মনে রাখার চ্যাপ্টার, অনেক পড়তে, বুঝার খুব বেশি কিছু নাই, বেশি মনে রাখতে হয় কয়েকটা জিনিস বুঝার আছে, এইগুলো একটু বুঝে বাকি জিনিসগুলো একটু ভালো মনে রাখতে, একটু লিখে লিখে বাসায় পড়তে হবে। আমি যেভাবে তোমাকে যে লাইনগুলো দাগাই দিছি, যেইভাবে তোমাকে লিখে লিখে দিছি, জাস্ট এইভাবে নোট ডাউন করে একটু বাসায় ভালো করে লিখে লিখে পড়বা, ঠিক আছে? আচ্ছা দেখো, সালফিউরিক অ্যাসিড আসলে কিভাবে তৈরি হচ্ছে। সালফিউরিক অ্যাসিড অন্যান্য রাসায়নিক দ্রব্য অপেক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়ার কারণে সালফিউরিক অ্যাসিডকে আসলে কি বলা হয় বলতো, রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। ঠিক আছে, এটা তোমরা জানো, এটা খ নম্বর কোশ্চেনে আসছে। ঠিক আছে, খ নম্বর কোশ্চেনে বহুবার আসছে যে সালফিউরিক অ্যাসিডকে দ্রব্যের রাজা বলা হয় কেন, অথবা কোন তোমার অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। তো 2 মার্কের কোশ্চেন। তো কোন অ্যাসিড তুমি বলা যে সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয় এবং কেন, এটার ব্যাখ্যা দিলে 1 মার্ক, মানে তুমি 2 পাবা। তো শিল্প কলকারখানায় কঠিন সালফার থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করা হয়। এই পদ্ধতিকে আমরা হলো স্পর্শ পদ্ধতি বলে থাকি। এই পদ্ধতিকে আমরা কি বলে থাকি বলতো, স্পর্শ পদ্ধতি। তার মানে দেখো, আমি সালফার উত্তোলন করতেছি ফ্রাশ পদ্ধতিতে, এবং তুমি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করতেছো কোন পদ্ধতিতে, স্পর্শ পদ্ধতিতে। আর আমি ফার্স্টের দিকে একটা কথা বলছিলাম, ডাউন্স মেথডের মাধ্যমে তোমার সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডকে তোমার খনিজ থেকে উত্তোলন করা হয়, ডাউন্স মেথড। আর হলো তোমার অ্যামোনিয়া গ্যাস যে আমরা উত্তোলন করছি, মানে তোমার প্রস্তুত করছিলাম, এটা কিন্তু হেবার-বোস প্রণালী ছিল। সো তোমার এগুলো একটু মাথায় রাখতে হবে। স্পর্শ পদ্ধতি কয়েকটা ধাপ আছে, ঠিক আছে, 3টা ধাপ আছে। এই যে একটা তোমার চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, চিত্রটা একটু বোঝার চেষ্টা করবা। দেখো, একটা চুল্লি, বাত্তা চুল্লি দেওয়া হয়, সেই বাত্তা চুল্লির মধ্যে দেখো সালফার শুষ্ক বায়ু প্রচন্ড পরিমাণে জ্বলতেছে। এখানে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন একে অপরের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গঠন করে। সালফার ডাইঅক্সাইড পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড গঠন করে। তারপরে তোমার হলো আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড গঠন করে, পানির সাথে বিক্রিয়া করে। কিন্তু তার আগে, সালফিউরিক অ্যাসিড তৈরি হওয়ার আগে আরেকটা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেটাকে আমরা অলিয়াম বলি। এই যে তোমার H2S2O7। জাস্ট আমি চিত্রটা তোমাকে দেখালাম, তুমি চিত্রটা দেখে একটু তাকালে বুঝতে পারবা। বাকি ব্যাখ্যাটা আমি তোমাকে এখানে দিচ্ছি। দেখো, ধাপ 1, প্রথমে একটা চুল্লিতে সালফার নিলাম এবং শুষ্ক বায়ু, যে বায়ুতে আসলে জলীয় বাষ্প নেই, হ্যাঁ, প্রবাহিত করা হয়। এই চুল্লিতে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে বলতো, সালফার ডাই অক্সাইড তৈরি করলো। এটা আমরা মোটামুটি ভাবে সবাই পারি, তাই তো? সালফার ডাই অক্সাইড কিভাবে তৈরি হয় এটা মোটামুটি ভাবে সবাই পারি। আচ্ছা, এরপরে দেখো, সালফার ডাই অক্সাইড গ্যাসের সাথে কিছু অক্সিজেন গ্যাস একটি চুল্লিতে প্রেরণ করা হলো। এই চুল্লির তাপমাত্রা কত হবে, 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। এই তাপমাত্রাটা মনে রাখবা, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং প্রভাবক দেখো, স্পর্শ পদ্ধতিতে কোন প্রভাবক ব্যবহার করা হয়, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড V2O5, সরি এখানে লেখা যাবে না, এখানে তো বিক্রিয়া লিখবো। V2O5 ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, এটা বারবার বলতেছি, স্টার চিহ্ন দাও, এমসিকিউতে আসবে। এই চুল্লিতে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপের কারণে প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে বলতো, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে বলতো, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে। তো বিক্রিয়াটা দেখো, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, ঠিক আছে, আমার তাপমাত্রা কত, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং প্রভাবক হিসেবে কাকে লাগবে বলতো, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড V2O5 ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আমার প্রভাবক হিসেবে লাগবে। কি তৈরি করতেছে বলতো, সালফার ট্রাইঅক্সাইড। এখন সালফার ট্রাইঅক্সাইড তুমি যদি সমতা বিধান করতে চাও, তাহলে তোমার হলো এইভাবে দিতে হবে, ঠিক আছে? 2টা সালফার, 2 দুগুণা 4, 4 2 6, 3 দুগুণা 6, সালফার ট্রাইঅক্সাইড পেলাম। ক্লিয়ার? আই থিঙ্ক এই পর্যন্ত তোমরা ক্লিয়ার, ঠিক আছে? জি, ভেরি গুড, সুন্দর করে পড়ে। দেখো, স্পর্শ পদ্ধতি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? বারবার বলতেছি, স্পর্শ পদ্ধতি থেকে অনেক কোশ্চেন আসছে। তোমরা প্রথম ব্যাচ এত বছর পরে, সো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো ধাপ 3, ধাপ 3টা খুব ইম্পর্টেন্ট। উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড পাইলাম, তো পানির সাথে বিক্রিয়া ঘটায়া সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, তৈরি করলো, আমরা জানি সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, সালফার ট্রাইঅক্সাইড
পানির সাথে বিক্রিয়া করলে ওখানে একটা অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে সালফেট তৈরি করবে, আর H2 তো ছিল, তার মানে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ওকে ফাইন। কিন্তু সালফার ট্রাইঅক্সাইডের সাথে সরাসরি পানি কোনোভাবে বিক্রিয়া করতে পারে না, কারণ এই বিক্রিয়া আসলে বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, যাকে আমরা ঘন কুয়াশার মতো অবস্থা কি মনে করতে পারি। এতে শিল্প কলকারখানায় কাজের আসলে অনেক অসুবিধা হতে পারে। এছাড়া এই বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড কে ঘনীভূত করে তরল সালফিউরিক অ্যাসিডে পরিণত করা খুবই কঠিন কাজ। এই কারণে সরাসরি পানি এবং সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করে কখনোই সালফিউরিক অ্যাসিড তৈরি করব না বা কলকারখানায় করে না। এই জন্য সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি করা হয়, শোষণ করা হয়, শোষণ করানোর ফলে কি তৈরি হয়, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেটাকে আমরা অলিয়াম বলে থাকি, H2S2O7, ঠিক আছে, তৈরি করা হয়। এই ধূমায়িত বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে আমরা কি বলবো, অলিয়াম বলবো। এর সংকেত হলো এটা। ধরো তোমাদের আসছে এবার এমসিকিউতে, অলিয়ামের সংকেত লিখো। ধরো এবার তোমাদের কি আসছে, অলিয়ামের সংকেত দিও। ক্লিয়ার? তাহলে আমাদের এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে। কেন আমি ডিরেক্টলি এটা করবো না, কারণ কি, ওই যে দেখো যে ঘন কুয়াশার মতো অবস্থা তৈরি করে, কারণ কি, যে H2 বিক্রিয়ায় বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড তৈরি করে, ঘন কুয়াশার মতো সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেটা আসলে কাজের অসুবিধা ঘটায়। এছাড়া এই বাষ্পীয় সালফিউরিক অ্যাসিডকে ঘনীভূত করে তরল সালফিউরিক অ্যাসিডে পরিণত করা খুব কঠিন কাজ। তাই এই জন্য সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করানো হয়, এবং শোষণ করার কারণে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড প্রস্তুত হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে অলিয়াম পাওয়া গেল, এই ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে আবার যদি তুমি পানির বিক্রিয়া করাও তাহলে সালফিউরিক অ্যাসিড পাবা। তো ধূমায়িত সালফিউরিক অ্যাসিড তৈরির আমাদের যে প্রসেসটা, এটা বিক্রিয়া মোটামুটি ভাবে তোমরা পারো, আই থিঙ্ক পারো। সালফিউরিক অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করতে হবে, পানি বিক্রিয়া করতে হবে। ঠিক আছে, তো আমি বিক্রিয়াটা এখানে যদি লিখি, সালফিউরিক অ্যাসিড প্লাস পানি বিক্রিয়া করলে পাবো H2S2O7। আমি কি, আরে মদন রে, লিখছি SO3 একটু বিক্রিয়া করতে H2S দুইটা O7, ইয়েস, ভুলে আমি পানি লিখে ফেলছিলাম। এই যে দেখো অলিয়ামের বিক্রিয়াটা, এই অলিয়ামের সাথে আবার কি করব বলতো, সালফিউরিক অ্যাসিড যুক্ত করব, তাই তো? ঠিক আছে, আবার ভুল লিখতেছি, সালফিউরিক অ্যাসিড তৈরি করতে যাচ্ছি আমি, আবার সালফিউরিক অ্যাসিড লিখতেছি, মানে মাথা তাড়াহুড়া করতে গেলে যা হয় আর কি। কি তৈরি হবে বলতো, H2SO4, ঠিক আছে। ক্লিয়ার? এবার সমতা বিধান, দুইটা এস আছে, 4টা হাইড্রোজেন আছে, 8টা অক্সিজেন আছে। ইয়েস, ক্লিয়ার। ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, ক্লিয়ার। সুন্দর করে বাসা বিক্রিয়াটা দেখবা, বিক্রিয়াটা লিখবা। ওকে ওকে, শেষ সালফিউরিক অ্যাসিডের এই স্পর্শ পদ্ধতি। এরপরে সালফিউরিক অ্যাসিডের ধর্ম, 3টা ধর্ম আছে। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করে, সালফিউরিক অ্যাসিড এর জারণ ঘটায়, এবং সালফিউরিক অ্যাসিড তোমার নিরোধন পদার্থ হিসেবে কাজ করে। তো অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড কোন ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, যেটা আমরা প্রশমন বিক্রিয়া দেখছি। এই জন্য সালফিউরিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম বলে। যেমন সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণ। দরকার নাই এত কিছু, আমি লিখবো ক্যালসিয়াম কি লিখছে রে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দিস ইজ অ্যাসিড, দিস ইজ ক্ষার। কি তৈরি করবে বলতো, লবণ আর পানি তৈরি করবে। ক্যালসিয়াম সালফেট লবণ তৈরি করলো, আর হলো পানি তৈরি করলো। স্যার এগুলা পানি, স্যার ছোটবেলা পড়াশোনা। এরপরে দেখো জারণ ধর্ম। সালফিউরিক অ্যাসিডের মধ্যে অনেক বেশি পানি থাকলে, অর্থাৎ পানির মধ্যে, দেখো সালফিউরিক অ্যাসিডের মধ্যে অনেক বেশি পানি থাকলে মানে কি, পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে, পানির মধ্যে, ভালো করে পয়েন্ট টু বি নোটেড, পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে সেই সালফিউরিক অ্যাসিডকে লঘু সালফিউরিক অ্যাসিড বলে। লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নেই। মনে থাকবে যে পানির মধ্যে তুমি কি দিচ্ছ, সালফিউরিক অ্যাসিড দিচ্ছ, পানির মধ্যে অ্যাসিড দিচ্ছ, এর জারণ ধর্ম নেই। কিন্তু সালফিউরিক অ্যাসিডের মধ্যে পানি কম পরিমাণে থাকে, সেই সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড বলে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড কপারকে জারিত করে কপার সালফেট এ পরিণত করে, ঠিক আছে, এবং নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, সালফার ডাইঅক্সাইড তৈরি করে। ওকে,
একটা বিক্রিয়া দেওয়া আছে, কপারের সাথে বিক্রিয়া, কপার সালফেট সালফার ডাই অক্সাইডের পানি তৈরি করে। সালফিউরিক অ্যাসিড কপার, তাই তো? কার সাথে বিক্রিয়া করতেছে রে? সালফিউরিক অ্যাসিড কপার সালফেটে পরিণত করে, কপারের সাথে বিক্রিয়া করে কপার সালফেট তৈরি করবে, সালফার ডাই অক্সাইড তৈরি করবে এবং পানি তৈরি করবে। দেখো তো ঠিক আছে, সমতা বিধান করে ফেললাম। সালফার দুইটা, কপার একটা, অক্সিজেন আছে 8টা। অক্সিজেন কয়টা আছে ওখানে? 2টা 4 2 6টা 7টা। হাইড্রোজেন আছে 4টা, আমাকে হাইড্রোজেন বানাইতে হবে 4টা, তাহলে 2টা 4টা 8টা। আরে ক্লিয়ার, এটি কোনো কিছু হইল? কোনো ব্যাপার? শেষ। এরপরে যে টপিকটা, আচ্ছা এখানে বিক্রিয়ার জন্য লিখছিলাম জায়গাটা, নিরোধন পদার্থ, এখানে একটা স্টার চিহ্ন দিবা, সরি এখানে ট্রিপল স্টার চিহ্ন দিবা ফর খ নাম্বার, ঠিক আছে? ফর কিসের জন্য স্যার? ফর খ নাম্বারের জন্য। ওকে ওকে স্যার, লাস্ট টপিক ফর টুডে। আই থিংক 1 মিনিটের ভিতরে আমাদের ক্লাসটা শেষ করতে পারবো। স্যার ওই পানি কি খাওয়া যাবে? ক্যান আই ইট দ্য ওয়াটার? কোন ওয়াটার আতিফ? এই আতিফ, মানে ল্যাবে যে সকল পানি তৈরি করা হয় সব পানি খাওয়া যায় না রে ব্রো, ঠিক আছে? সব পানি খাওয়া যায় না। দেখবা বর্তমানে আমাদের বাংলাদেশে নতুন একটা পাওয়া যায় অ্যালকালাইন ওয়াটার, রাইট? আই থিংক ইউ হ্যাভ হার্ড দ্যাট ওয়াটার নেম, অ্যালকালাইন ওয়াটার। এটার পিএইচ ভ্যালু কত জানো? 8.8, ঠিক আছে? এবং কোন ব্র্যান্ড বা কোন কোম্পানি এই অ্যালকালাইন ওয়াটার বের করছে জানো? সাকুরা, ঠিক আছে? মনে করো না যে আমি সাকুরার ব্র্যান্ড করতেছি, আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অ্যালকালাইন ওয়াটার, আমরা জানি যে পানির পিএইচ এর ভ্যালু হলো 7, কিন্তু এই পানি অ্যালকালাইন ওয়াটারের পানির পিএইচ এর ভ্যালু হলো 8.8, মানে একটু বেসিক। কারণ ঘটনা কি, এই অ্যালকালাইন ওয়াটার খাইলে কি হবে স্যার? খাইলে যেটা হবে যে তোমার পেটে ধরো অ্যাসিড নাই, তাহলে এই অ্যালকালাইন ওয়াটার খাইলে আসলে কোনো লাভ নাই, বরঞ্চ ক্ষতি আছে বেশি পরিমাণে খাইলে। কিন্তু আমাদের পেটে অ্যাসিড সবারই আছে, এই জন্য আমরা এই পানিটা যেহেতু কম পরিমাণ বেসিক, সেটা খুব একটা সমস্যা হয় না, কারণ ওই অ্যাসিড এবং এই পানি বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে ফেলে, এটা বেসিক, ঠিক আছে? এখন এই পানির উপকারিতা অনেক, যারা বিশেষ করে অ্যালকোহলিক এবং যারা খাওয়া দাওয়া রেগুলার করে না, হ্যাঁ বেচারা বাসায় মেবি পানি শেষ, হ্যাঁ বেচারার বাসায় পানি শেষ, এই জন্য সে মানে এখন ল্যাবের পানি খেতে যাচ্ছে, ডিস্টিল ওয়াটার খাবে। এ খাইস না রে, ল্যাবের পানি খাইস না, খবরদার, ল্যাবের পানি কেউ খায়ও না, ঠিক আছে? ওই পানির কিন্তু সমস্যা, ওই পানি পিওর না, মানে কাজ করার জন্য একবার পিএইচ এর ভ্যালু 0 করে রাখা হয়, ঠিক আছে? সো ওই পানি খেলে তোমার একটু বিষাদ লাগবে, কেমন কেমন লাগবে, ঠিক আছে? ভাল লাগবে না, এরকম বিষয়টা। তো দেখো, নিরোধন পদার্থ, ডিহাইড্রেটিং এজেন্ট প্রপার্টি খ নম্বরের জন্য আসে, যে সকল পদার্থ কোন যৌগ থেকে পানি শোষণ করে পানিকে বের করে দেয় সেই পদার্থকে নিরোধক পদার্থ বলে বা নিরোধক বলে। পানি শোষণ করার ধর্মকে নিরোধন ধর্ম বলে। লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো নিরোধন ধর্ম নেই। দেখো, লঘু পানির মধ্যে অ্যাসিড দিছিলাম, লঘু হয়েছিল, লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো জারণ ধর্ম নাই, আবার লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো কি নিরোধন ধর্মও নাই। পয়েন্ট টু বি নোটেড, কোন অ্যাসিড? লঘু অ্যাসিডের। তার মানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম যেমন আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম আছে, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনির সংকেত কি বলতো? ঠিক আছে, C12H22O11, ওকে, থেকে পানি শোষণ করে, এই জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিরোধক পদার্থ বলা হয়। এখানে 1 আসছে কোন দিক থেকে জানি না। তো বিক্রিয়াটা তোমাদের বই দিয়ে আছে, সেখান থেকে আসলে কি তৈরি হয় যে সালফিউরিক অ্যাসিডের 11 অণু পানি আর তোমার হলো কার্বনটা আলাদা হয়ে যায়। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদের কাছে হতে পারে, বাট আমি আরেকটা বিক্রিয়া তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। O11 তার সাথে তুমি সালফিউরিক, যদিও এটা সালফিউরিক অ্যাসিডের সাথে এভাবে বিক্রিয়াটা দেখালে ভুল হবে, হ্যাঁ, চিনির মধ্যে তুমি আসলে সালফিউরিক অ্যাসিড দিছো, এই সালফিউরিক অ্যাসিড মূলত কি করবে? পানিটাকে বের করে দিবে। তাহলে এখানে তোমার 12টা কার্বন আলাদা হয়ে গেছে, ওকে। এখন এক অণু পানি যদি আলাদা হয়ে যায় তাহলে আলটিমেটলি কি হবে বলতো? H2SO4 আর তোমার হলো 11 অণু এখানে পানি থাকবে, এখনো পানি তো বাইরে হয়ে গেছে, রাইট? ইয়েস।
11 অণু পানি থাকলো। এই তো বিক্রিয়া, তেমন কোনো কঠিন না। এখনো পানি বাইরে গেছে, তার মানে আমার এখান থেকে এইভাবে দেখাতে হবে এখানে যে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়। ঠিক আছে, আমি আরেকটা বিক্রিয়া তোমাদেরকে একটু দেখাই এখানে বোঝানোর খাতিরে। ধরো CH3 আরে C2H5OH, এটা একটা অ্যালকোহল। C2H5OH এটা একটা অ্যালকোহল। C2H5OH, ঠিক আছে। C12H22O11, কিরে চিনির সংকেত তোমরা ভুল লিখেছো। ইয়েস, C12H22O11। দেখো এটা একটা অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে কোনো কারণে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও, এই ভদ্রলোক এখান থেকে পানি বের করে দেয়। পানি কেমনে বের করে দেখো, এটা মনোযোগ দাও যে পানিটা বের করবে কেমনে। এখান থেকে একটা হাইড্রোজেন নেয় আর এই দুইটা হাইড্রোক্সাইড কাজে লাগায়। হ্যাঁ, তাহলে বিষয়টা কি দাঁড়ায় বলতো, যে C2H4 দাঁড়ায়, C2H4 দাঁড়ায় আর এক অণু পানি বের হয়ে যায় বিক্রিয়া থেকে। তো এক অণু পানি যদি বিক্রিয়া থেকে বের হয়ে যায়, এ আসলে মূলত কি তৈরি করে জানো? তোমরা তো 11 নম্বর অধ্যায় এখনো পড়ো নাই। আনফরচুনেটলি আমি তোমাদেরকে এখন 11 নম্বর অধ্যায় 9 কে পড়াতে পারিনি ফর দ্য ল্যাক অফ টাইম। ঠিক আছে, এটা হলো তোমার ইথিন। কি হয় বলতো? ইথিন। ইথিনের সংকেত হলো CnH2n। CnH2n, তার মানে n এর মান এখানে 2, তোমার 2 2 4 ইথিন। তার মানে ইথানল থেকে, এটা ছিল ইথানল। ইথানলের মধ্যে তুমি যদি নিরোধন পদার্থ বা নিরোধক পদার্থ যুক্ত করো সালফিউরিক অ্যাসিড, তাহলে এক অণু পানি সে বের করে দেয়। বিক্রিয়াটা দেখো, এইভাবে বাসায় প্র্যাকটিস করবা। এই সালফিউরিক অ্যাসিড দিলে এক অণু পানি বের হয়ে যাবে এখান থেকে। বের হয়ে গেলে কে থাকে? এখান থেকে একটা হাইড্রোজেন নিছে আর OH নিছে। ঠিক আছে, নেওয়ার পরে তোমার C2H4 হয়েছে আর পানি তো আলাদা বের হয়ে গেছে। এটা নাম হলো ইথিন। এই ছিল তোমাদের সাথে আজকের টপিক নিয়ে আলোচনা। আই হোপ আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর সুন্দর একটা লেকচার নোট দিতে পারবো আগামী 2-1 দিনের ভিতরে, কারণ লেকচার নোটটা করতে এস সুগার আতিফ H12H22O11, গ্লুকোজের সংকেত হলো C6H12O6, আর এর ট্যালেন্ট আমি মনে আছে, হোয়াটএভার ইট ইজ। আজকের মতো এই লেকচার। আই থিংক তোমরা আমার টপিকটা আজকে বুঝছো, যদি একটু অনেক ফাস্ট আগাইছি, কারণ হলো আজকের একটা লেকচারের মধ্যে 2টা চ্যাপ্টার শেষ করার কথা, সেখানে আমি ওই কাজটা করি নাই। কারণ আমি যদি এই কাজটা করতাম তাহলে তোমাদের চ্যাপ্টার 2টাই এদিক দিয়ে চলে যেত, কানের ভিতরে ঢুকতো না। সো আমি চাইছি তোমাদের কানের ভিতরে ঢুকে, কানের ভিতরে দিয়ে এদিক দিয়ে যাওয়ার পথে যাতে মাথার ভিতর দিয়ে ভাবে ঢেউ খেলে 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 তারপরে যায় বের হোক। তার মানে ঢেউ খেলার সময় কিছু না কিছু ইনফরমেশন তো মাথার এগুলা জায়গায় আটকায় যাবে। সো এই পর্যন্ত থাকলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো হোপ সো তোমরা আজকে আমাদের লেকচারটা ঠিকঠাক বুঝতে পারছো। আর এই তো, এই একই কথা কতবার বলবো, তারপরে বলতেছি, এডু পরিবারের সাথে থাকবা, আগামী বছরও থাকবে ইনশাল্লাহ। তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই আমাদের এডু পরিবারের সাথে সম্পৃক্ত করাই দিবা, সংযুক্ত করাই দিবা। এবং যে কোনো সমস্যায় এই যে নাম্বারগুলোতে কি করবা, যোগাযোগ করবা। ঠিক আছে, আরেকটা কথা, আমার 9ম এবং 12 নম্বর অধ্যায়ের উপরে লেকচার তোমরা আসলে লাইভ ক্লাস করতে চাও? লাইভ বলতে কি আমরা যে জুম ক্লাস করতে চাও, নাকি স্যার কে বলে ভাইয়াকে যদি বলো যে ভাই আপনি রেকর্ড ক্লাস দেন তাও চলবে? এটা আমাকে একটু গ্রুপে জানাবা। ঠিক আছে, ওকে ওকে আহমিদা, ভালো থাকেন স্যার। ইয়েস, ভালো থাকবো। ঠিক আছে, সো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, ভালো রেখো। ঠিক আছে, এবং এডু পরিবারের সাথে সবসময় থেকো। ঠিক আছে, গুড নাইট, আবার দেখা হবে।